আনন্দে আমি আকাশে বাতাসে উঠছি। আরে ডিজে আঙ্কেল, আরেকটা ফাটাফাটি মিউজিক প্লে করুন। কাছে এসে চিল্লিয়ে বলে। আরেকটা গানে স্টার্ট হতে সবাই একসাথে পায়ে পায়ে তাল মিলিয়ে নাচতে শুরু করে। হঠাৎ গানে স্টপ হয়ে গেলে রিমঝিমের মুখ দিয়ে অকথ্য ভাষা বেরিয়ে আসে। পেছন ঘুরে ডিজেকে ইচ্ছে মতো কথা শোনাবে। তার আগে মামা আফতার তালুকদারকে সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপসে যায়। কেউ একজন ঝটকা দিয়ে রিমঝিমের হাত ধরে স্টেজ থেকে টেনে নিয়ে যেতে শুরু করে। আম্মু, এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে? হঠাৎ বিয়ে বাড়ি মরা বাড়ির মতো থমথমে রূপ ধারণ করলো কেন? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে। এলিজা শেখ মেয়ের প্রশ্নের উত্তরে কিছুই বলেন না। তার মুখ গম্ভীর থমথমে, দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আশেপাশের মানুষের ফিসফিসিনি থেকে শুনতে পায় বরযাত্রী যাওয়ার আগেই কোণে পালিয়েছে। বিয়েটা আর সম্ভব নয় তা কনেপক্ষ জানিয়ে দিয়েছে। কথাটা রিমঝিমের কাছে অবিশ্বাস্য শোনালো, কারণ প্রিয়া আর সৃজন একে অপরকে অনেক ভালোবাসে। তাদের 3 বছরের সম্পর্ক। ভালোবেসেই তারা এই বিয়ে করছে তা সৃজন জানিয়েছিল। তাদের সম্পর্কে আফতার তালুকদার আর নাজমা তালুকদার সম্মতি দিয়েছেন। আজকেই তাদের বিয়ের কার্য সম্পন্ন হওয়ার কথা। কিন্তু প্রিয়ার পালিয়ে যাওয়ার ব্যাপারটা রিমঝিমের মাথায় ঢুকছে না। এটা কিভাবে হতে পারে? যেখানে মেয়েটার চোখে মুখে স্পষ্ট দেখেছিল নিজ বিয়ের আনন্দ, সেটাকে মিথ্যা প্রমাণিত করে কোথায় গেল? ভাবনায় এতটা ব্যস্ত ছিল যে এলিজা শেখ স্টেজে উঠিয়ে তাকে বসিয়েছে তা লক্ষ্যই করেনি। আম্মু, তুমি আমাকে এখানে বসালে কেন? বিস্ময়ে প্রশ্ন ছুড়ে। এখানে কারা বসে? এলিজা শেখ। কারা আবার? বরকনে? কোণে কোথায়? পালিয়ে গেছে। রাইট, তুমি এখানে বসেছো মানে তুমিই এখন কোণে। আম্মু, তুমি আমার সাথে মজা করছো তাই না? একদম না, তোমার সাথেই সৃজনের বিয়ে হবে আজ। কথাটা কানে আসতে তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ভয়ে পেছাতে পেছাতে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে। না না, আতঙ্কিত হয়ে। আম্মু প্লিজ না, তুমি তো জানোই ভাইয়াকে আমি কতটা ভয় করি, আর তার সাথে আমি সারা জীবন কিভাবে কাটাবো। আমি এই বিয়ে করতে চাই না, প্লিজ। করুণার সুরে। তোর মামা আর আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আর আমরা আমাদের সিদ্ধান্তে অটল। আর তাছাড়া সৃজন এই বিয়েতে রাজি, আর তোমার না করাতে এতে কিছুই যায় আসে না। এলিজা শেখ কাট কাট গলায় জানিয়ে দেয়। কেন জেনে বুঝে আমায় সিংহের গুহায় রাখার বন্দোবস্ত করছো? তুই সৃজনকে কেন এত অপছন্দ করিস? ভয় পাস, এটাই আজ অব্দি বুঝতে পারলাম না। ছেলেটা কত ভালো একজন হার্ট সার্জন ডক্টর। তুই অবশ্যই তার সাথে হ্যাপি থাকবি। হ্যাঁ, তুমি তো ভালো বলবেই, তোমার ব্রেন ওয়াশ করেছে না ওই হিটলার। ডক্টর সৃজন তালুকদার শুধু অসুস্থ মানুষেরই হার্টের চিকিৎসা করে না, সুস্থ মানুষেরও হার্টের অ্যাটাক করিয়ে দেয়। তোর কাছে আরো কত বাহানা শুনবো? ছোটবেলায় সৃজন রিমঝিমকে ভালোবাসলেও কোনো এক জানা কারণে দিনে দিনে তা পরিবর্তন হয়। সবসময় শাসন করত, বকাবকি করত, এমনকি কখনো কখনো গায়েও হাত তুলত। এই কারণগুলোর জন্য রিমঝিম সৃজনকে অনেক ভয় পেত, কিন্তু তার থেকেও বেশি অপছন্দ করত। নিজের বাড়িতে থাকলেও সবসময় ভয়ে ভয়ে থাকতো, এই বুঝে সৃজন ভাইয়া আসে আর এসেই বকাবকি শাসন শুরু করে দেয়। রিমঝিমের কাছে জীবনটা হয়েছিল নরক যন্ত্রণাময়। 1 মাস আগের ঘটনা। রিমঝিম সবেই ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট। প্রতিদিন কলেজে যাওয়া এবং আসার সময় কলেজ গেট থেকে একটু দূরে একটা ছেলেকে দেখতে পেত। ছেলেটা দেখতে মোটামুটি হ্যান্ডসাম, সবসময় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো। দূর থেকে রিমঝিমের দিকে তাকিয়ে থাকতো। প্রথম দেখায় রিমঝিম ছেলেটার উপর ক্রাশ খায়। প্রতিদিন প্রার্থনা করত ছেলেটা যেন তাকে প্রপোজ করে। একদিন হলো তাই। ছেলেটা চিঠি লিখে রিমঝিমকে দেয়। রিমঝিম তো মহা খুশি, যেন স্বর্গ হতে পেয়েছে। সেদিন থেকেই প্রেম শুরু হয় দুজনের মাঝে। তবে এই প্রেম 24 ঘন্টাও টেকে না। পরের দিন সকালে সৃজন হন্তদন্ত করে ফুপির বাড়ি চলে আসে। সৃজনের রাগান্বিত মুখ দেখেই এলিজা শেখ বুঝতে পারেন তার মেয়ে ভুলভাল কিছু করেছেন। কিছু কি হয়েছে জিজ্ঞেস করলে কোনো উত্তরই দেয় না। মেহগুনের মোটা চালাকাঠ হাতে নিয়ে রিমঝিমের রুমে চলে যায়। এদিকে এলিজা শেখও কিছু বুঝতে পারে না, শুধু এইটুকু বুঝতে পারেন বড় কিছু হয়েছে। ঘুমন্ত রিমঝিমকে হ্যাচ কাটানে এক ঝটকায় বিছানা থেকে নামায়। তৎক্ষণাৎ ঘুম ভেঙে সৃজনকে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে শুকনো ঢোক গিলে মুহূর্তে চালাকাঠ দিয়ে কয়েক ঘা পিঠে বসিয়ে দেয়। ব্যথায় গলা ফাটিয়ে আর্তনাদ করতে শুরু করে। এলিজা শেখ দৌড়ে এসে সৃজনকে আটকানোর চেষ্টা করে। কি হয়েছে বাবা, তুমি রিমকে মারছো কেন? সৃজন রাগে থরথর করে কাঁপছে। হাতের কাঠটা দূরে ছুড়ে ফেলে চোয়াল শক্ত করে বলে, ওর সাহস কি করে হলো প্রেম করার? এত বড় হয়ে গেছে, প্রেম শুরু করে দিয়েছে। শরীরের ব্যথা ভুলে গিয়ে বিস্ময়ে সৃজনের দিকে তাকায়। ভাইয়া কি করে জানলো? ওই বখাটে বিগড়ে যাওয়া চরিত্রহীন এরিশ গুন্ডাটার সাথে তোকে যদি দ্বিতীয়বার দেখি কিংবা সম্পর্ক আছে শুনি, সেই দিনে হবে এই পৃথিবীতে তোর শেষ দিন। বিছানার উপর থেকে রিমঝিমের ফোনটা নিয়ে এক আছাড় মেরে রুম থেকে ধুপধাপ পা ফেলে বেরিয়ে যায়। রিম ব্যথার চোটে হেঁচকি তুলে তুলে কাঁদছে। হ্যাঁ রে প্রেম, একটা দিনও টিকল না। এলিজা শেখ রিমের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। রিম চোরা চোখে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। অতীতের চালাকাঠের মান মনে পড়তেই গলা ফাটিয়ে বলতে শুরু করে, আমি এই বিয়ে করবো না, আমি এই বিয়ে করবো না। আব্বু কোথায় তুমি? বাঁচাও, ওই হিটলারের থেকে বাঁচাও। চোখ খুলতে একটু ধরে পকেটে হাত দিয়ে শান্ত দৃষ্টিতে সৃজনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে। ভয়ে গলার কণ্ঠস্বর রোধ হয়ে আসে, মুখটাও ফ্যাকাশে রূপ ধারণ করে। রায়হান শেখ মেয়ের
ডাকে কাছে আসে। আমি জানি না মা তুই কেন এত ভয় পাচ্ছিস, তবে আমরা ভেবেচিন্তেই তোর বিয়ে সৃজনের সাথে দিচ্ছি। এই বাড়িতে তো তোর মামা আছে, ভয় পাওয়ার দরকার নেই। আফতার তালুকদারও অনেক বুঝিয়ে রিমঝিমকে শান্ত করায়। যদিও রিমঝিম কিছু বলতো, কিন্তু সৃজন সামনে থাকায় ভয় মুখ দিয়ে কিছুই বের হয় না। তবে মনে মনে ছক কষিয়ে নেয় এখান থেকে পালাবে। তবু ওই হিটলারকে বিয়ে করে সিংহের গুহায় থাকবে না। বিয়ে পড়ানোর আয়োজন শুরু হয়। সৃজন উপস্থিত হওয়ার আগে রিমঝিম ওয়াশরুমের নাম করে চলে আসে। খুশিতে লাফাতে লাফাতে বাড়ির পেছনে দরজার কাছে চলে যায়। এখন এই দরজা দিয়ে বাহিরে বেরিয়ে যাবে, তবে নিজের বাড়ি নয়, কারণ ওখান থেকে আবার ওকে তুলে আনতে 2 মিনিটও লাগবে না। গন্তব্য নতুন বান্ধবীর বাসায় যাবে, যাকে কেউ চেনে না। বিশ্বজয় করার মতো হাসতে হাসতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সাবধানের সহিত দরজা বন্ধ করে সামনে তাকাতেই অহতভম্ব হয়ে যায়। মুখের হাসি গায়েব হয়ে ভয়ে চুপসে যায়। সামনে মোটা লম্বা লাঠির উপর ডান হাত ভর করে সৃজন দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছিস পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। সামনে মোটা লম্বা লাঠির উপর ডান হাত ভর করে সৃজন দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছিস পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। 1 পা 2 পা করে আগাতে শুরু করে। রিমঝিম পেছাতে শুরু করে। ভয়ে শরীর হাত পা কাঁপতে শুরু করেছে। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পেছাতে দরজার সাথে পিঠ থেকে যায়, আর পেছাতে পারে না। পিঠের পেছনের দেয়ালে ডান হাত রেখে শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ে, পালাচ্ছিলি কেন? তোর সমস্যাটা কোথায়? এই শীতল কণ্ঠস্বর বুকে আরো ভয় ঢুকিয়ে দেয়। ভয় আর অস্বস্তিতে বারবার এদিক ওদিক চোখের পলক ফেলছে। এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে বাঁচার আপ্রাণ প্রয়াস চলছে। কি হলো বল? ভাইয়া আসলে তোর আসলে শোনার জন্য আসেনি। নিজেকে সুস্থ সবল দেখতে চাইলে এখন ভেতরে যাবি। গলা ফাটানো রাম ধমকে রিমঝিমের আত্মা কেঁপে ওঠে। সৃজন সরে দাঁড়াতেই দরজা খুলে ভেতরে চলে আসে। মুখটা বাংলার পাঁচ করে আবার বিয়ের আসরে এসে চুপচাপ বসে পড়ে। কোনো উপায় নেই, বিয়ে আজ করতেই হবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, সৃজন ভাইয়া যদি প্রিয়া আপুকেই ভালোবেসে থাকে, তাহলে আমার পেছনে কেন হাত ধুয়ে পড়ে গেল? এডিজা শেখ মেয়ের পাশে বসে নরম সুরে শুধায়, আমি জানি তুই বিয়েতে একদম রাজি না, সৃজনকে ভয় পাস, অপছন্দ করিস। তবে একটা জিনিস কখনো ভেবে দেখেছিস, মানুষ কিন্তু আপন ভালোবাসার মানুষের উপরই বেশি রাগ করে, রাগ দেখায়, শাসন করে। আজ হয়তো তুই সৃজনের ভালোবাসা উপলব্ধি করতে পারছিস না, কিন্তু একদিন তুই আমাকে গর্ব করে বলবি, আম্মু তুমি আমাকে আমার জীবনের সেরা উপহারটা দিয়েছ। সেরা না, সত্যি কুৎসিত। কত কি বলবে তোমরা এখন? আমাকে বলে পাঠা পেয়েছ, যে যার মতো বলেই দিতে শুরু করেছো। মনে মনে দুঃখ প্রকাশ করে বলল। একটু পরে কাজে উপস্থিত হয়। সৃজন অনেক আগেই রেডি হয়ে রিমঝিমের পাশে বসেছে। সবাইকে সাক্ষী রেখে বিয়ে পড়ানো শুরু হয়। কবুল বলার সময় হয়ে আসে। রিমঝিমকে কবুল বলতে বললে মুখ খুলে না, আর যেন পণ করিয়ে নিয়েছে, কবুল বলবে না। নাজমা বেগম কাছে এসে বুঝিয়ে বলে, কিন্তু তবুও মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে না। সৃজনের সকল ধৈর্য ফুরিয়ে গেল, ঘাড় ঘুরিয়ে চোখ গরম করে তাকায়। সৃজনের তাকানোতে এক নিঃশ্বাসে ফুল স্পিডে বলে, কবুল কবুল কবুল। কাজে অবাক হয়ে বলে, এত স্পিডে তো বাইকও চলে না, যত স্পিডে কবুল বললে মা। সৃজনকে কবুল বলতে বলে তৎক্ষণাৎ 3 বার কবুল বলে। বিয়ে সম্পন্ন হতেই সৃজন স্টেজ থেকে নিচে নামে। বড় বড় কদমে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। এতক্ষণে রিমঝিমের দেহে প্রাণ এলো। বাঘ নিজের গুহায় চলে গেছে। এখন আপাতত শান্তি। ঘণ্টাখানিক সময় অতিবাহিত হওয়ার পর ড্রেস চেঞ্জ করে সৃজন আবার নিচে চলে আসে। এখন বিয়ে বাড়ির গ্যাঞ্জাম নেই, বেশ শান্ত পরিবেশ। রিমঝিমকে আশেপাশে দেখতে না পেয়ে নাজমা বেগমের কাছে যায়। আম্মু রিমঝিম কোথায়? ফুপি ফুপাকেও দেখছি না। রিমঝিম সহ তারা চলে গেছে। চলে গেছে মানে? রিমঝিমকে কেন নিয়ে গেল? কারণ আমি পাঠিয়ে দিয়েছি। আব্বু আমাদের বিয়ে হয়ে গেছে, তারপরেও কেন ওকে পাঠিয়ে দিলে? আফতার তালুকদার পাল্টা জবাব দেয়, দেখো সৃজন, রিমঝিম এখনো ছোট, ওর এখনো সংসার করার মতো বোধ বুদ্ধি হয়নি। সময় হোক তখনও তোমার সাথেই থাকবে। সংসার করার বুদ্ধি হয়নি, কিন্তু প্রেম করার বুদ্ধি হয়েছে, তাই না? সৃজনের সিদ্ধান্ত আমার নয়, রিমঝিম নিজেই নিয়েছে। ও এই বাড়িতে তোমার সাথে থাকবে না, নিজের বাড়িতে থাকবে। আর কারোর সিদ্ধান্তে তোমার জোর খাটানোর কোনো অধিকার নেই। একটু আগে রিমঝিম, আম্মু, আব্বু, মামা, তোমরা চেয়েছিলে আমি বিয়েটা করি, আমি করেও নিয়েছি। বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমি এই বাড়িতে থাকতে চাই না। আগের মতোই নিজের বাড়িতে থাকবো। আর আমার এই সিদ্ধান্ত তোমরা যদি মেনে না নাও, তাহলে তোমরা আমার লাশ পাবে এই বাড়ি থেকে। কেটে কেটে আরো বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেল করে। রিমঝিমের এই বাড়িতে থাকার ভয়ের কারণ বুঝতে পেরে সবাই রাজি হয়। বর্তমানে সৃজন রাগে ফুসতে ফুসতে উপরে চলে যায়। একটু পরে রুম থেকে ভাঙচুরের শব্দ শোনা যায়। রাগ কন্ট্রোল করতে না পেরে সকল রাগ রুমের উপরেই ছাড়ছে। রুমের প্রতিটি শৌখিন জিনিস তুলে তুলে আছাড় মারছে। ভাঙচুর করে পুরো রুমের 12টা বাজিয়ে দেয়। আফতার তালুকদার চিন্তায় পড়ে যায় কি করবেন। একদিকে ছেলের জেদ, আরেকদিকে আদরের ভাগ্নি। নাজমা বেগম সকালে সৃজনের রুমে আসে, কিন্তু রুম লক করা। অনেক ডাকাডাকির পরও কোনো সারা শব্দ পায় না। খাবার খেতে বললেও দরজা খুলে না। চাপের কারণে কাল সারাদিনও কিছু খায়নি। রাতে অনেক চেষ্টার পরও খাওয়াতে পারেনি। নাজমা বেগম চিন্তায় পড়ে যায়। কি করবে না করবে, ছেলের চিন্তায় দিশেহারা। আফতার তালুকদারকে সব খুলে বলে, তোমার ছেলের মতগতি কিছুই আমি বুঝতে পারি না। ভালোবাসলো একজনকে, বিয়ে হলো আরেকজনের সাথে, এখন পাগলামি করছে, এর কোনো মানে হয়? রিমঝিম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। বিছানায় এলোমেলো ভাবে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মুখের উপর ফোন ধরে কলেজের নতুন বান্ধবী আলিয়ার সাথে হেসে হেসে কথা বলছে। এই হলো কালকের পুরো ঘটনা। আর যাই বল, শেষে মাথা কাটিয়ে বুদ্ধিটা বের করেছিলাম বলেই এখন স্বাধীনভাবে প্রাণ ভরে শ্বাস নিচ্ছি।
সবাইকে কেঁদে কেঁদে ইমোশনাল করে ওই বাড়ি থেকে আউট হয়েছে। বাবাকেও হয়তো কান্না আসছিলই না, কিন্তু তবুও বাঁচাতে গিয়ে মিথ্যা কান্না করতে হয়, বুঝলি বেস্টু? না হলে আজ সিংহের গুহায় সিংহ মশাইয়ের সাথে আমার অবস্থান করতে হতো। ওই হিটলার সারাদিন সিংহের মতো গর্জন করা ছাড়া আর কিছুই জানে না। এক নম্বরের অসভ্য। না হলে আজ সিংহের গুহায় সিংহ মশাইয়ের সাথে আমার অবস্থান করতে হতো। ওই হিটলার সারাদিন সিংহের মতো গর্জন করা ছাড়া আর কিছুই জানে না। এক নম্বরের অসভ্য, অভদ্র পুরুষ। আপু, তোমাকে এখন সিংহ মশাইয়ের সাথে পার্মানেন্টলি থাকতে হবে। পেছন থেকে রিমঝিমের ছোট ভাই মাহিম বলে উঠল, এই ছোট বাদর, তোকে কে বলেছে? আমি তো ওই বাড়িতে আর যাবই না। ভুলে গেলে আজকে রিসেপশন পার্টি আছে, মামা তোমাকে নিতে এসেছে, বাহিরে এসে দেখো। এটা বলে আবার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় মাহিম। রিমঝিম এবার সত্যিই চিন্তিত হয়। একবার যদি মনে একটু শান্তি অনুভব করি, তো 10 বারই ওই হিটলারের জন্য মনে অশান্তি ঢুকে যায়। বিকেলে রিসেপশন পার্টির জন্য লেহেঙ্গা, ভারী গহনা আর ভারী মেকআপে রিমঝিমকে সাজানো হয়। মাশাল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর বারবি ডলের মতো চেহারা, ওয়াও। পার্লারের আর্টিস্ট বলল, বলির পাঠিকে ভালোই ঘষে ঘষে সাজিয়ে দিয়েছেন আপু, বলে দেওয়ার জন্য একদম রেডি, তাই না? আর্টিস্ট বোকাবানো চায়, কি বললো কিছুই বুঝতে পারলো না, শুধু অবাক চোখে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। ওয়াও রিম, তোকে তো পুরো অপসরা লাগছে রে। সৃজনের ছোট বোন স্মৃতি বলল, বলির পাঠিকে চিনতে দেখছি কেউ ভুল করে না, যাতে এখান থেকে একদম ঢং করবে না। টেনশনে হাফমরা অবস্থা, তুই এসেছিস সৌন্দর্য খুঁজতে। আরে রাগ করিস না, আমি তো সত্যি কথাই বললাম, তোকে অনেক সুন্দর লাগছে। রিমঝিম আর সৃজন স্টেজে পাশাপাশি বসে আছে, দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই, কেউ কারোর দিকে তাকাচ্ছেও না। একসাথে দুজনকেই বেশ ভালো লাগছে, তবে বাস্তবে তো এদের মধ্যে কোনো মিল নেই। পরিচয় পর্ব শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। ক্লান্ত রিমঝিম পেটের খিদেই ঝটপট খাবার খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই স্মৃতি আর একজন মহিলা রিমঝিমকে সৃজনের ঘরে নিয়ে যায়। তাজা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে ঘর সাজিয়েছে, পুরো রুম তাজা ফুলের গন্ধে মোমো করছে। রুমটা দেখতেও চোখ ধাঁধানো সুন্দর লাগছে। এত ইমোশনাল ব্ল্যাকমেল, এত কিছুর পরও কোনো কাজ হলো না, সেই সিংহের গুহায় আসতেই হলো। রিমঝিমকে বিছানায় বসিয়ে দুজনই রুম থেকে বেরিয়ে যায়। রুমটা ছিমছাম, হালকা কিছু ফার্নিচার, ড্রেসিং টেবিল, সিঙ্গেল দুটো সোফা, আলমারি, একটি টি টেবিল আর সাদা কালারের শৌখিন কিছু জিনিস, ব্যাস এতটুকুই রুমের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ভয় তো কিছুই ভালো লাগছে না, মাথাটা ভো ভো করে ঘুরছে, বুকটা ঢকপক করছে, বুকটা ধুকপুক করছে, না জানি কি হয়। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই হার্টবিট দ্রুতগতিতে ছুটতে শুরু করেছে। ভয় আর আতঙ্ক মিশিয়ে একাকার অবস্থা। অবশেষে অপেক্ষা শেষ হয়, দরজা খুলে সৃজন ভেতরে প্রবেশ করে। সৃজনকে দেখে কলিজা ধক করে ওঠে, মাথা তুলে একবার তাকায়। 6 ফুট লম্বা একজন সুদর্শন পুরুষ, মাথা ভর্তি ঘন সিল্কি চুল, খোঁচা খোঁচা চাপ দাঁড়িয়ে, ফর্সা চেহারা চকচক করছে। ভাইয়া যে এত সুন্দর, কই আগে তো কখনো খেয়াল করিনি। অবশ্য পড়বেই বাকি করে, সবসময় সিংহ আর বাঘের রূপ ধারণ করলে তো সিংহ আর বাঘকেই দেখতে পাবো, রাগে তর্জন গর্জন করতে থাকে। তার আবার সৌন্দর্য দেখার সময় আছে, জীবন বাঁচানো নিয়ে তখন টান টান অবস্থা। সৃজন ধীর পায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসছে, আর এইদিকে রিমঝিমের ভয়ে হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা। এই, তুই এত কাঁপাকাঁপি করছিস কেন? আমি বাঘ নাকি ভাল্লুক, তোকে খেয়ে ফেলবো? হাতের উপর হাত গুজে শীতল কণ্ঠে আওড়ায়। উমা, এই লোক বলে কি? বাঘ আর ভাল্লুকের উপরে যদি কিছু থেকে থাকে আপনি সেটা। মনে মনে বলল রিমঝিম। টেবিলের উপর তোর সমস্ত বই খাতা নোট গুছিয়ে রাখা আছে, বই এনে পড়তে বস, আমি তোকে পড়াবো। রিমঝিম তবদা খাওয়ার মতো অবাক চোখে সৃজনের পানে চায়। বাসর ঘরে বর কনেকে পড়ায়, কি আশ্চর্যময় ঘটনা। ইতিহাসের পাতায় এমন ঘটনা খুব কমই হয়েছে, বর বাসর করার বদলে বউকে বই পড়িয়েছে। কিরে, কথা কি কানে যায়নি? চমকে গিয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায়। হ্যাঁ স্যার, না ভাইয়া, দুরু, স্বামীকে তো ভাইয়া ডাকে না। আপনাকে কি বলে ডাকবো? সৃজন কপট রেগে বলে, নাম ধরে ডাকবি সৃজন, বুঝেছিস? নাম ধরে তো ডাকা যায় না। তাহলে ডাকার দরকার নেই, এখন সামনে থেকে যা। রিমঝিম টেবিল থেকে বেছে বেছে বই খাতা এনে বিছানায় বসে। গর্ধব একটা, এই ভারী লেহেঙ্গা পরে তুই পড়াশোনা করবি? আলমারিতে কাপড় গুছিয়ে রাখা আছে, চেঞ্জ করে আয়। কোথাকার বলটারে আল্লাহ তাআলা ভুল করে এখানে ডেলিভারি করছে বুঝতে পারছি না। এবার রিমঝিমের বাজার চাঙ্গে উঠে যায়। মনটাই কইতাছে আপনার চুলটোটা ছিঁড়া টাকলা বানাই দিই, অসহ্যকর পুরুষ একটা। বরং আমার মনে হয় আপনার মতো তার ছিঁড়া পাগলটারে ভুল করে এখানে পাঠাইছে। মনে মনে সাবান পারে ছাড়াই 14 গোষ্ঠীকে ধুয়ে দেয়। বিড়বিড় করতে করতে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ব্ল্যাক কালার থ্রি পিস পরে বাইরে বেরিয়ে আসে। সৃজনের দিকে তাকাতেই দেখে ড্রেস চেঞ্জ করে ফেলেছে, ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, দেখতে সুন্দরই লাগছে। চুপচাপ আবার বিছানায় বসে পড়ে। সৃজন চেয়ার টেনে ঠিক তার সামনে বসে। গত 3 ঘন্টা যাবৎ রিমঝিম পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে গেছে। এ কেমন বাসর? বাসর নামে পড়াশোনা অত্যাচারখানা, ছে, এটা বাসর নামের কলঙ্ক। ডক্টর সৃজন তালুকদার আর পড়াশোনা দুটোকেই জীবন থেকে বিদায় করতে চেয়েছি, আর এই দুটোই আমার জীবনে সুপারগ্লুয়ের মতো আটকে গেছে। এদের থেকে ছাড়া পাওয়া একেবারে ইম্পসিবল। শালার জীবন জিন্দিগি সব ফাতা ফাতা হয়ে গেল। তোর মনোযোগ কোথায়? তোকে বোঝাচ্ছে একভাবে, বুঝছিস আরেকভাবে। পুরো মাথা কি শুধু গোবর দিয়ে ভর্তি হয়ে আছে? রিমঝিম আর নিতে পারছে না। এবার তো ঘুমে চোখ দুটো খুলে রাখা কষ্টদায়ক হয়েছে। রিমঝিমের দিকে একবার পরক করে নরম সুরে বলে, আচ্ছা ঠিক আছে, যা ঘুমিয়ে পড়। চুপকি কি বলে, বাহ, আপনি কবে থেকে এত ভালো মানুষ হয়ে গেলেন? কত সহজেই আমার কষ্টটা বুঝলেন।
সৃজন গম্ভীর মুখে শীতল চাহানিতে তাকালে বুঝতে পারে ভুল সময়ে মুখ খুলে ফেলেছে। আসলে মুখ ফুসকে বেরিয়ে গেছে। বিছানায় ধাম করে গা ছেড়ে দেয়। এবার শান্তি লাগছে। আর শোন, বিছানার একদম সাইডে শুবি, মাঝখানে কোলবালিশ দিবি, আর একদম আমার কাছে আসবি না, না হলে জানিসই এর শাস্তি স্বরূপ কি করতে পারি। আপনার কাছে যেতে আমার বই আছে, আপনার থেকে বাঁচতে পারলে এই জীবন ধন্য হতো। সৃজন বইপত্র গুছিয়ে রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। রিমঝিম উল্টো দিকে ফিরে ঘুমিয়েছে। সৃজন সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে ঘুমানোর চেষ্টা করে। ঘুমের ঘরেই মনে হচ্ছে কেউ শক্ত করে জড়িয়ে ধরেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঘুম ঘুম চোখে কোনো রকম তাকাতেই ঘুম উড়ে যায়। রিমঝিম সৃজনের বুকের উপর বাহুবন্ধনে আবদ্ধ, হয়তো কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে আছে। বুকের ভেতর ধূপপুকুনি হতে শুরু করেছে। যদি দেখে আমি তার বুকের উপরে, তাহলে হয়তো এক আছাড়ে ভর্তা বানাবে। ভয়ে হাত পা পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। মনে মনে আল্লাহর নাম নিচ্ছে আর সরার চেষ্টা করছে, কিন্তু হাতের বাঁধন তো খুলছেই না, খুব শক্ত। আল্লাহ, কি মুসিবতে পড়লাম, তোমার এই নিরীহ বান্দাটাকে বাঁচাও, না হলে এই সিংহ আস্তে করে শিকার করে নেবে। টানা পড়ার মাঝে সৃজনের ঘুম ভেঙে যায়। বিরক্তিতে উঠে বসে। ছাড়া পেতে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে পালিয়ে যায়। এরূপ কার্যকলাপ করার কারণ বুঝতে একটু সময় লাগে, তবে বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। কাঁথা মুড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে। 9টা বাজতেই নিচ থেকে ব্রেকফাস্ট করে আবার উপরে ফিরে আসে। শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নেয়। এর মাঝে একবারও রিমঝিম আর রুমে আসেনি। রিমঝিম, রিমঝিম, ভাইয়া তোমাকে ডাকছে, তাড়াতাড়ি যাও গো ভাবিজান, তোমাকে মনে হয় খুব প্রয়োজন। যেমন ভাই তেমনি তার বোন, একই রক্ত বুঝে, একই তো স্বভাবের হবে। বিরক্তি নিয়ে উপরে চলে আসে। হ্যাঁ, আপনি কেন ডাকছিলেন? 1 কাপ গরম কফি বানিয়ে নিয়ে আসো। একটু আগে তো ব্রেকফাস্ট করে এলেন, কফিও খেয়েছেন, আমার স্পষ্ট মনে আছে। তা তো মনে থাকবে, শুধু পড়াটাই মনে থাকে না। রাতে পড়তে বসছিলি, সকালে কেন বসিসনি? এখন থেকে সকাল এবং রাত দুবেলা পড়তে বসবি। পড়াশোনা এখন দেখবো কিভাবে ফাঁকি মারিস। একটা সিকিউরিটি চাকরি নিলেই তো পারতেন। মাইনে কত হতো জানি না, তবে অনেক সুনাম অর্জন করতে পারতেন। কি হলো, মনে থাকবে? 100 বার থাকবে। আর রোজ সকালে আমাকে 1 কাপ করে কফি দিবি। এখন যা। সৃজন গাড়ি নিয়ে চলে যেতেই শান্তির একটা শ্বাস ফেলে। টিভি অন করে রিমোট হাতে নিয়ে সোফায় এলোমেলো ভাবে শুয়ে পড়ে। স্মৃতিও রিমঝিমের সাথে টিভি দেখতে মনোযোগ দেয়। নাজমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে স্মৃতি আর রিমঝিমের উদ্দেশ্যে বলে, সৃজন তো তার আগামীকাল থেকে নিয়মিত কলেজে যেতে বলেছে, ফাঁকি মারলেই 2টার খবর আছে। মামিমুনি, তোমার ছেলের কি অত্যাচার কম পড়ে গেছে? আবার তুমি শুরু করে দিলে কেন? আমার ছেলে আবার কি করলো? তুমি তো জানোই তোমার গুণধর ছেলে ঠিক কি কি করতে পারে। আবার নতুন করে বলতে হবে? 1 মাস আগের পিটুনির দাগ এখনো পিঠেই রয়ে গেছে। এটা অনেক দুঃখজনক। আমি নিজেও আজ পর্যন্ত বুঝতে পারলাম না সৃজন তোর প্রতি এত কঠোর কেন। রাত 8টা। সৃজন সিগারেট টানছে আর শূন্যে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। তুই নিজে একজন ডক্টর হয়ে পেশেন্টকে উপদেশ দিস স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, নিজে যে স্মোক করছিস এটাকে কি বলবো? ছোটবেলার ফ্রেন্ড আদি সৃজনকে বলে, আরে ওটা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আর এটা আমার কাছে মানসিক শান্তি। বুঝলাম। আচ্ছা, তুই বাচ্চা মেয়েটাকে কেন বিয়ে করলি? শুধু হাতে পায়ে রিম বড় হয়েছে, কিন্তু বোধ বুদ্ধি আর চলাফেরা একেবারে বাচ্চাদের মতো। ছোট পিঁপড়ার পাখা গজিয়েছিল, পুরো মহাবিশ্বে উঠতে চেয়েছিল, হারিয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল, তাই ডানা কাটার সাথে সাথে নিজের কাছে বন্দি করে রেখেছি। কি বললি? আমি বুঝতে পারলাম না। কিসের পিঁপড়া, কোন মহাবিশ্ব? থাক ভাই, তোকে আরেকদিন বোঝাবো, এখন আমাকে যেতে হবে। সৃজন গাড়িতে উঠে স্টার্ট দিয়ে চলে যায়। আরে বলে তো যা। পরের দিন স্মৃতি রেডি হয়ে সোফায় বসে আছে। এদিকে রিমঝিম এখনো তৈরি হচ্ছে। তুই এটা কি পরেছিস? সৃজন রুমে ঢুকে সোফায় বসতে বসতে রিমঝিমের উদ্দেশ্যে বলে। পেছন ঘুরে একবার নিচের দিকে তাকায়। কেন? সুন্দর একটা 3 পিস পরেছি। তা তো দেখতেই পাচ্ছি, চুল খোড়া, আবার সাজুগুজু করেছিস। তুই পড়তে যাচ্ছিস নাকি বিয়ে বাড়িতে ছেলে দেখতে যাচ্ছিস? তাহলে কি পরবো? আলমারি খুলে দেখ, ওখানে 20টা বোরখা, 20টা হিজাব, 20টা নিকাব ব্যাগে রাখা আছে। কাল শপিং করে এনেছি। হাত মোজা, পা মোজা সহ সকল প্রয়োজনীয় জিনিস আছে। এতগুলো বোরখা হিসেবের কথা শুনে রিমঝিমের মাথা চক্কর দিয়ে ওঠে। পুরো শপিং মল ঘাড়ি করে তুলে আনতেন। আমি চাই না তোকে কোনো ছেড়ে বাজে নজরে দেখুক। বোরকা, হিজাব, হাত মোজা, পা মোজা পরে নিবি, যেন কোনো অংশ চুল পরিমাণও দেখা না যায়। এখন থেকে কলেজে গিয়ে সব ভণ্ডামি বাদ দিবি, কথা কম বলবি, আর ছেলেদের দিকে ভুলেও তাকাবি না। আপনিও তো সুন্দর, আপনার দিকেও তো মেয়েরা কোন নজরে তাকায়। আপনি বরং এক কাজ করুন, এখান থেকে আমার বোরকা হিজাব পরে নেবেন। ভালোই হয়েছে বেশি করে এনেছেন, শুধু আমি কেন পর্দা করব? এখন থেকে আপনিও করবেন। হুশ আসতেই জিব্বায় কামড় দেয়। এই রে, কি বলে ফেললো না জানি। সৃজন এবার 12টা বাজায়, ভয়ে চোখ বন্ধ করে নেয়। হুশ আসতেই জিব্বায় কামড় দেয়। এই রে, কি বলে ফেললো না জানি। সৃজন এবার 12টা বাজায়, ভয়ে চোখ বন্ধ করে নেয়। রিমঝিমের উক্তিতে স্মৃতি মুখে হাত চেপে ধরে হাসতে শুরু করে। ভাইয়ের সামনে যতই না হাসতে চায়, কিন্তু হাসি তো আটকে রাখা। একবার রুমের বাইরের দিকে তাকাচ্ছে তো আরেকবার চুড়িগুলো গুছিয়ে রাখছে। নিজের সাথে কি হচ্ছে এই কেমন অনুভূতি নিজেও বুঝতে পারছে না।
তবে যাই হোক, এগুলো ভাবতে অনেক ভালোই লাগছে। আর বেশি কিছু না ভেবে হাতে পায়ে ক্রিম লাগিয়ে শুয়ে পড়ে। ঘুম তো চোখে ধরা দিচ্ছে না, মন মাথা শুধু সৃজনকে নিয়ে ভাবতে বাধ্য করছে। ড্রয়িং রুমের সোফায় বসে সৃজন কফি খাচ্ছে আর রিমঝিমের কথা চিন্তা করছে। রিমঝিমের মাঝে বেশ পরিবর্তন দেখতে পাচ্ছে। মাঝে মাঝে ওকে দেখলে হাসে। আগে যেখানে দেখলেই ফেসে কালো আধার নেমে আসতো, সেখান থেকে ওকে দেখলেই সারা মুখে হাসির ঝলক ফুটে ওঠে। আচ্ছা, রিমকে আমার প্রতি একটু একটু করে দুর্বল হচ্ছে। আমার নিজের প্রতি একটা অনুভূতি দেখতে পাই ওর চোখে। চোখে স্পষ্ট ভেসে ওঠে মুগ্ধতার ছোঁয়া। ওই প্রেমতুলোক চোখের চাহনিতে বেশিক্ষণ নিজের চোখ রাখতে পারি না। কতটা বিচলিত লাগে নিজেকে। আমি তো এই দিনগুলোর অপেক্ষাতেই ছিলাম। প্রতিদিনের প্রার্থনায় থাকতো তোর মনে আমার জন্য যেন সামান্য ভালোবাসা সৃষ্টি হয়। আজ আমি কেন তোর চোখে চোখ রাখতে পারি না? তোর চাহনি কেন আমাকে পাগল করে দেয়? আজকে নিজেকে অনেক সুখী লাগছে। সবচেয়ে বেশি খুশি লাগছে আমার পাখি, তুই আমাকে ভালোবাসতে শুরু করেছিস। তোর হৃদয়ে আমার স্থান হচ্ছে। পরের দিন স্মৃতি সৃজন রিমঝিম তালুকদার বাড়িতে ফিরে আসে। সকাল থেকে সৃজন আদির ফোনে কল করছে, কিন্তু প্রতিবারই সুইচ অফ বলছে। হাসপাতালে যাওয়ার আগে গাড়ি ঘুরিয়ে আদির বাড়ি চলে আসে। গাড়ি থেকে নেমে বাড়ির কলিং বেলে চাপ দেয়। আন্টি, আদি কি বাড়িতে আছে? সৃজন বাবা, ভেতরে আসো। আমি তোমার কথাই ভাবছিলাম কল করব, কিন্তু আমার কাছে তো তোমার নাম্বার নেই। কেন, কি হয়েছে আন্টি? কাল প্রায় 3টার দিকে আদি বাড়িতে এসে রুমে ঢুকেছে, কিন্তু আজ এখনো দরজা খুলেনি। তোমার আঙ্কেল সহ কত টাকাটাকি করলাম, কিন্তু একটা উত্তরও দেয়নি। কাল যখন বাড়িতে এসেছিল তখন বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল। কি হয়েছে তুমি কি জানো? তোমার আঙ্কেল অনেক টেনশন করছেন। আঙ্কেলকে বলুন চিন্তা না করতে, আমি দেখছি। কয়েকবার ডাকাডাকি করতেই দরজা খুলে দেয়। যদিও খুলতে নারাজ ছিল, তবে দরজা ভাঙার হুমকি দিলে দরজা খুলে দেয়। কি হয়েছে কয়েকবার জিজ্ঞেস করার পরও উত্তর দেয় না। বিছানায় আরাম করে বসে আদির উদ্দেশ্যে বলতে শুরু করে, তুই যে প্রিয়াকে ভালোবাসিস তা যদি আগে বলতিস তাহলে তোকে দরজা লাগিয়ে মেয়েদের মতো কাঁদতে হতো না। চমকে গিয়ে আদি সৃজনের দিকে তাকায়। শালা একেবারে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে তুলেছিস। বারবার জিজ্ঞেস করেছিলাম কোনো মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, তাড়াতাড়ি বল, কিন্তু বলিসনি, তাই আজ তোর এই হাল। আদি এগিয়ে গিয়ে সৃজনের পাশে বসে। কিছু সময় নীরবতার পর সৃজন বলে, সরি ভাই। আদি বুঝতে না পেরে চোখ তুলে তাকায়। প্রিয়ার বিয়ে হচ্ছে না। আমি শুধু দেখতে চেয়েছিলাম প্রিয়ার বিয়ের কথা শুনলে তোর কেমন বিহেভিয়ার হয়। তুই সত্যি বলছিস? আদির প্রশ্নের বিপরীতে সৃজন হাসে। আদি অন্যদিকে তাকিয়ে ক্ষীণস্বরে আওড়ায়, প্রিয়ার সাথে একবার দেখা করাতে পারবি? ওকে সরি বলতাম রে। নিজের অজান্তে মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সৃজন স্থির চাহনিতে তাকায়। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা কতটা তা সেদিন বুঝেছি, যেদিন তোর আর প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। প্রথমে এই অনুভূতিটা না থাকলেও যতই তোদের বিয়ের দিন এগিয়ে এসেছিল ততই আমি বুঝতে পেরেছিলাম প্রিয়ার মায়ায় জড়িয়ে গেছি। ওকে খুব ভালোবেসে ফেলেছি। আল্লাহর কাছে শত শত প্রার্থনা করেছি বিবাহ যেন না হয়। এই প্রথমে আবার বলে, জানিস তোদের বিয়ের দিন আর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। প্রতিটি মুহূর্তে কেঁদেছি। বুকে অনেক কষ্ট ফিল হয়েছিল। মনে হয়েছিল কেউ আমার হৃৎপিণ্ড বের করে নিচ্ছে। অবশেষে কিছু সময় দুঃখ ভুলতে বাড়ি চলে যাই। ড্রিঙ্কস করে ব্যথা ভোলার ব্যর্থ চালিয়েছি। প্রিয়া কত চেষ্টা করেছিল আমার মন জয় করার, কিন্তু আমি কখনোই পাত্তা দিইনি। না জানি ও কতটা কষ্ট সহ্য করছে। আমি ওকে বিয়ে করতে চাই খুব শীঘ্রই। অবশ্যই, প্রিয়া তো অনেক আগে থেকেই রাজি। তুইও রাজি? তো বিয়ে অবশ্যই হবে ভাই। আদির ঠোঁটে হাসি ফুটে ওঠে। বুকে চাপা পাথরটা আজ অনেকদিন পর নেমে গেল। শান্তি ফিল হচ্ছে ভাই। একদিন পর আদির বিয়ে। সেই দিনের পরের দিনই আদি প্রিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। প্রিয়াও খুশিতে একসেপ্ট করে নেয়। প্রিয়ার পরিবারও এতে দ্বিমত পোষণ করে না। আদি প্রিয়া দুজনেই সৃজনকে টানাটানি করতে শুরু করে। এই বলে সৃজন ওর পক্ষে বিয়েতে উপস্থিত থাকবে, আরেকজন বলে ওর পক্ষে থাকবে। অবশেষে ঠিক হয় আদির গায়ে হলুদ এবং রিসেপশন পার্টিতে থাকবে, আর বিয়ের দিন প্রিয়ার পক্ষে প্রিয়ার বাড়িতে থাকবে। রাত 10টার দিকে কাজ শেষ করে সৃজন বাড়ির পথে রওনা হয়। আজ চাপটা একটু বেশিই ছিল। ড্রিম লাইটের ঝাপসা আলোয় ড্রেসিং টেবিলের সামনে বসে রিমঝিম সাজছে। শ্রুতিকেও হঠাৎ মনে হলো একটু সাজার কথা, তবে এমনি এমনি নয়, সৃজনকে উদ্দেশ্য করে। আজকাল সবসময় সৃজনকে নিয়ে ভাবনার অতল গভীরে ডুবে থাকে। চোখে কাজল, কপালে কালো টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চুলগুলো মুক্ত করে কিছুটা সামনে রাখে। কয়েকজন চুড়ির মধ্যে থেকে সাদা কালারের এক সেট পরে নেয়। দারুণ সুন্দর লাগছে। আয়নায় নিজেই নিজেকে মুগ্ধ চোখে দেখতে থাকে। শাড়ি ছাড়া থ্রিপিসে অনেক সুন্দর লাগছে। সৃজন দরজা ঠেলে ক্লান্ত পায়ে এগিয়ে আসে। আয়নায় প্রতিবিম্ব ভেসে উঠতেই রিম পেছনে তাকায়। সৃজন পা থমকে দাঁড়ায়। রিমঝিমের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে। ওই প্রেমের চোখ জোড়া তো সৃজনকে ধ্বংসই করে দেবে। সৃজন পা থমকে দাঁড়ায়। রিমঝিমের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে। ওই প্রেমের চোখ জোড়া তো সৃজনকে ধ্বংসই করে দেবে। আনমনে এক পা দুপা করে এগোতে শুরু করে। এতক্ষণ মনের মাঝে বসন্তের রং ভাসলেও এবার একটু ভয় পেয়ে যায়। সৃজন কেমন যেন নেশাক্ত চোখে এগিয়ে আসছে। মনে হচ্ছে নিজের মধ্যে কোনো হুঁশ নেই। এগোতে এগোতে একেবারে রিমঝিমের সামনে দাঁড়ায়। দুজনের মাঝে আর এক হাত দূরত্ব নেই। এই মুহূর্তে রিমঝিমের এখান থেকে পালাতে ইচ্ছে করছে। কোন দুঃখে সেজেছিল, কি হবে সেই ভেবে হাত পা ঠক ঠক করে কাঁপছে। দেহ থেকে আত্মারাম খাঁচা ছাড়া হতে চাইছে। সৃজন এক ঝটকায় রিমঝিমকে কাছে নিয়ে কোমর চেপে ধরে। রিম চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে। ভাইয়া, আমি ওয়াশরুমে যাব। কেন?
মুখের মেকআপ রিমুভ করতে। যেতে হবে না। আমাকে পাগল করে দিয়ে এখন পালাতে চাইছিস? রিমঝিম এবার বিচলিত হয়ে যায়, কি বলবে। সৃজন আরেকটু শক্ত করে চেপে ধরে নিজের মুখটা কানের কাছে নিয়ে দরজায় ঠক ঠক আওয়াজ এবং কারোটাকে সৃজনের মেজাজ বিগড়ে যায়। সৃজন, একটু তাড়াতাড়ি বের হ। নাজমা বেগম বিচলিত কণ্ঠে বলে ওঠেন, শালা রোমান্স আর ঠালা পড়ুক। কতদিন পর বউটা নিজ ইচ্ছায় কাছে এসেছে, কিন্তু এরা আমার বাসরটা হতেই দেবে না। সৃজন, তোর দাদি অসুস্থ, একটু তাড়াতাড়ি তোর দাদির ঘরে আয়। সৃজন স্বাভাবিক স্বরে রিমঝিমের উদ্দেশ্যে বলে, তুই ওয়াশরুম থেকে মুখের সাজ রিমুভ করে চলে আয়। দরজা খুলে দ্রুত পায়ে দাদির ঘরে চলে আসে। আফতার তালুকদার, নাজমা বেগম স্মৃতি বিচলিত হয়ে বিছানার পাশে বসে আছে। দাদির কন্ডিশন চেক করে আবার রুমে এসে ব্যাগ থেকে কিছু নিয়ে ফিরে আসে। ইঞ্জেকশন পুশ করে আফতার তালুকদারের উদ্দেশ্যে বলে, দাদিমণিকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। ব্যাস, এই কথাটা আফতার তালুকদারের হৃদয়ে কাঁপিয়ে দেয় অজানা আশঙ্কায়। সৃজন নিজেই দাদিকে তুলে বাহিরে নিয়ে আসে। গাড়িতে উঠিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। পেছন পেছন আফতার তালুকদার আর নাজমা বেগম অন্য গাড়ি নিয়ে সৃজনকে ফলো করতে শুরু করে। পরের দিন সকাল 10টায় হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। সময় মতো হাসপাতালে ভর্তি করার জন্য কোনো সমস্যাই হয়নি। এখন সম্পূর্ণ সুস্থ আছেন। শেখবাড়ির সবাই রাতেই হাসপাতালে চলে গিয়েছিল। সবাই স্বস্তির শ্বাস ফেলে বড় কোনো সমস্যা হয়নি। সৃজন দাদিমণিকে রুমে পৌঁছে দিয়ে রুমে ফিরে আসে। শাওয়ার নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রেডি হতে শুরু করে। রুম থেকে বের হওয়ার জন্য উদ্যত হতেই রিমঝিম প্রবেশ করে। বিছানার উপর একটা ব্যাগ রাখা আছে, ওটা তোর জন্য। আর সন্ধ্যা হওয়ার আগে স্মৃতি তুই রেডি হয়ে থাকবে। আদের হলুদ অনুষ্ঠানে নিয়ে যাব, মনে থাকবে? রিমঝিম মাথা উপর নিচ করে হ্যাঁ সম্মতি জানায়। সৃজন চলে যেতেই বিছানা থেকে ব্যাগটা হাতে নেয়। ভেতরে একটা বক্স মনে হচ্ছে, বের করতে অবাক হয়। একটা স্মার্টফোন, সাথে একটা চিরকুটও আছে। চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করে। প্রয়োজনে সবকিছু সেট করে দিয়েছি, অযথা ফোনে সময় নষ্ট করবি না। কোনো সাবজেক্টের চ্যাপ্টার বুঝতে সমস্যা হলে সার্চ দিয়ে বের করে দেখবি। একটাও গেমের অ্যাপস ডাউনলোড দিবি না। ফোনে একটাও যদি গেম দেখি তাহলে ফোন ফেরত নেব, আর দ্বিতীয়বারের জন্য পাবি না। আমার নাম্বার সেভ করা আছে, তোকে কল করার সঙ্গে সঙ্গে যেন পাই। ফোনটা দেখে প্রথমে খুশিই হয়েছিলাম, কিন্তু শয়তান বেলা তো খুশির বোতলে বাস দিল। ধুর, এই ফোন চালানো থেকে না চালানোই বেস্ট হবে। সৃজন হাসপাতালে থাকতেই বিকাল 4টার দিকে রিমঝিমকে কল করে দ্রুত রেডি হতে বলে। ডিউটি শেষ করে বাড়ির উদ্দেশ্যে দ্রুত বেরিয়ে পড়ে। কিছু সময়ের মাঝেই বাড়ি পৌঁছে যায়। রুমে এসে স্মৃতি আর রিমঝিমকে দেখে ওদের দিকে তাকায়। সৃজনকে এভাবে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে নড়ে চলে দাঁড়ায়। এভাবে তাকিয়ে দেখার কি আছে? এসব কি? হলুদ শাড়ি, খোলা চুল, মুখে আটা ময়দা, এসব পরে যাবি কেন ভাইয়া? হলুদ অনুষ্ঠানে তো সবাই এমন করেই তৈরি হয়। সবাই জাহান্নামে যাক, তাতে তোদের কি? সব খুলে বোরকা পর, জাস্ট 5 মিনিট সময়। হলুদের অনুষ্ঠানে কেউ বোরকা পরে যায়? চোখ উল্টে দুজনেই করুণার চোখে তাকায়। কি হলো? কথা শুনবি না? দুজনেই চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছে, কেউ কথাও বলছে না। অবশেষে সৃজন দুজনের মন রাখতে বলে, ঠিক আছে, তবে মুখের সাজ রিমুভ করে ম্যাচিং করে একটা হিজাব পরে নেয়। শাড়ি চেঞ্জ করার দরকার নেই। এবার দুজনেই খুশি হয়। যাক, অন্তত শাড়িটা তো পরে যেতে পারবে। মেকআপ তুলে হালকা ক্রিম লাগিয়ে হিজাব বেঁধে নেয়। শুধু ম্যাচিং করে হলুদ চুড়ি পরে, যেমনটা ভেবেছিল তার থেকেও সুন্দর লাগছে। সৃজন দুজনের দিকে পর্যবেক্ষণ করে বলে, এবার ঠিক আছে, তোরা বাইরে যা, আমি আসছি। রিমঝিম স্মৃতি বেরিয়ে যেতে একটা হলুদ কালার পাঞ্জাবি পরে রেডি হয়। জেল দিয়ে চুল সেট করে হাতে ঘুরিয়ে মিষ্টি একটা পারফিউম স্প্রে করে। এক হাতে সানগ্লাস, আরের হাতে কার্ডের চাবি নিয়ে বাইরে বেরিয়ে আসে। স্মৃতি আর রিমঝিম সৃজনের দিকে তাকাতে চোখ আটকে যায়। হলুদ পাঞ্জাবিতে কত হ্যান্ডসাম লাগছে, যে কোনো মেয়ের নজর কাটার মতো। স্মৃতি রিমঝিমের দিকে তাকিয়ে মুচকি হেসে হালকা হেসে জিজ্ঞেস করে, ভাইকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে তাই না? শুধু হ্যান্ডসাম না, অসম্ভব রকমের সুন্দর লাগছে। কি ব্যাপার ভাবিজান, আমার ভাইয়ের প্রেমে টেমে পড়ে গেলেন নাকি? রিমঝিম হুশে এসে দ্রুত বলে, না না, এমন কিছু না। তা তো বুঝতেই পারছি। কি বুঝেছিস? যা বোঝা যায় তাই বুঝেছি। সৃজন কাছে আসতেই দুজনেই চুপ হয়ে যায়। কিছু সময়ের মাঝেই গাড়ি এসে আদির বাড়ি পৌঁছায়। আদি আগে থেকে গেটের কাছে দাঁড়িয়ে আছে। সৃজনকে দেখতেই দৌড়ে আসে। আরে ভাই, তোর আসতে এত দেরি হলো কেন? কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। কথা বলতে বলতে সবাই একসঙ্গে ভেতরে প্রবেশ করে। আদি স্মৃতি আর রিমঝিমের ড্রেস আপের অনেক প্রশংসা করে। রিমঝিম আর স্মৃতিকে ছোট থেকে বোনের মতো ভালোবাসে। দুজনেই আবার আদিকেও ভাইয়ার মতো ভালোবাসে। পুরো বাড়িটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। চারিদিকে কৃত্রিম ফুল আর বিভিন্ন রঙের লাইটিং এর জন্য আরো চমৎকার লাগে। হলুদ লাগানো শেষে কেউ হালকা খাবার খেতে ব্যস্ত, আবার কেউ ডান্স করছে, কেউ হাতে মেহেদি লাগাচ্ছে, আবার কিছু মানুষ আলোচনা করছে। অন্যদিকে কেউ কেউ আবার গোল হয়ে আড্ডা দিচ্ছে। রিমঝিম আর স্মৃতি ঘুরে ঘুরে চারিদিকের পরিবেশ দেখছে। হঠাৎই পেছন থেকে একটা মেয়ের কথা শুনে থেমে যায়। আরে দেখ, সিঙ্গারাটা খেতে কতটা বাজে। কোন পাগল রাঁধুনি বানিয়েছে কে জানে। এরা কি জানে না নাকি রান্নার জন্য কেমন রাঁধুনি আনা উচিত? নাক মুখ কুচকে অহংকার নিয়ে বলে। মেয়েটার কথায় বাকি মেয়েগুলো সম্মতি জানায়। স্মৃতি আর রিমঝিমের বেজায় মেজাজ খারাপ হয়ে যায়। ওরা নিজেও খেয়েছে, সব খাবারই ঠিক আছে, শুধু সিঙ্গারার স্বাদ ব্যতিক্রম হয়েছে। হয়তো মশলার পরিমাণের ভুলের কারণে এমনটা হয়েছে, তাই বলে এমন করে বলতে হবে? মন চাচ্ছে মেয়েগুলোকে উচিত শিক্ষা দিতে, সামান্য ভদ্রতাও জানে না। যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, একজন জ্বরে আখামরা, আরেকজন সর্দিতে পিএইচডি করতে ব্যস্ত। সর্দিতে আবার পিএইচডিও করা যায় ভাইয়া? সর্দিতে আবার পিএইচডিও করা যায় ভাইয়া? সোফায় শুয়ে মাহিম হাসতে হাসতে বলে, এই তুই পটর পটর করবি না,
গাছের ডাল এনে পিঠে ভাঙবো। মাহিম চুপচাপ মুখ বন্ধ করে কেটে পড়ে। জ্ঞান বুদ্ধি হওয়ার পর বোনকে মায়ের বকা খেতে দেখে নিজেরও মনে ভয় ঢুকে গেছে, এই জন্য সৃজনকে ভয় পায়। স্মৃতি অনুতপ্তের সুরে চোখ নামিয়ে বলে, সরি ভাইয়া, আসলে বুঝতে পারিনি, সত্যি অসুস্থ হয়ে যাব। বুঝতে পারলে বৃষ্টিতে ভিজতাম না। ঘরে ঔষধ রেখে এসেছি, খাওয়ার পরে খেয়ে নিবি, ঠিক মতো শরীরের যত্ন নিবি, মনে থাকবে? প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রায়হান শেখ একটা ব্যাগ হাতে রিমঝিমের ঘরে প্রবেশ করে। ফুপাকে দেখে সৃজন রুম ত্যাগ করে বেরিয়ে যায়। রিমঝিম চোখ বন্ধ করে শুয়ে আছে। চেহারাটা মলিন ফ্যাকাশে রূপ ধারণ করেছে। একদিনে আদরের মেয়েটা কেমন শান্ত নদীর মতো শান্ত হয়ে গেছে, যে এক সেকেন্ডও এক জায়গায় থাকতো না, এদিকে ওদিকে ছুটে বেড়াতো, পুরো বাড়ি মাতিয়ে রাখতো, সেই এখন বিছানায় পড়ে আছে। হয়তোবা বৃষ্টিতে ভিজতে বারণ করাই ভালো ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে রিমের পাশে বসে, রিম, রিম, রায়হান শেখ আদর মাখা কণ্ঠে ডাকে। রিমঝিম পিটপিট করে চোখ মেলায় তাকায়। চোখ দুটোতে লাল আভা ছড়িয়ে গেছে, মুখে বেদনার ছাপ স্পষ্ট। এখন কেমন লাগছে মা? ভালো আব্বু। ওষুধ খেয়েছিলে নাকি জেদ ধরে খাওনি? না আব্বু, খেয়েছি, ভাইয়া জোর করে খাইয়ে দিয়েছে। এই দেখো তোমার ফেভারিট কি এনেছি। রিমঝিম উৎসুক দৃষ্টিতে ব্যাগটার দিকে তাকায়। ওখানে কি আছে আব্বু? তুমি তো ফুচকা পছন্দ করো, ফুচকা এনেছি, দ্রুত উঠে খেয়ে ফেলো। কিছুই ভালো লাগে না আব্বু, সবকিছুই বিষাক্ত লাগে, ভীষণ তেতো। তেতো লাগবে না, ভালো লাগবে, টক ঝাল মিষ্টি, খেয়ে দেখো তোমারও ভালো লাগবে। প্লেটে রেডি করে রায়হান শেখ নিজ হাতে খাওয়াতে শুরু করে। প্রথমে খেতে না চাইলেও এখন আপন ইচ্ছায় মুখ বাড়িয়ে দিচ্ছে। আব্বু সত্যিই ভালো লাগছে, টকটার জন্য আরো বেশি ভালো লাগছে। ভালো তো, খাও। স্মৃতি মাহিমকে দিয়েছ? আরে পাগলি, ওদের নিচে দিয়েই তোর জন্য উপরে এনেছি। রায়হান শেখের কথার বিপরীতে রিমঝিম মুচকি হাসে। মাঝে মাঝে মনে হয় এমন একজন বাবা পেয়ে আমি ধন্য, তোমার প্রতিটা ছোঁয়ায় আদর আর যত্নে ভরা। কেটে গেছে 2 দিন। রিমঝিম সুস্থ হয়ে উঠেছে, তবে পুরোপুরি নয়। এখনো খেতে পারে না, যাই খায় বমি করে বের করে দেয়। রিমঝিম স্মৃতি মাহিম সহ বিছানায় বসে রায়হান শেখের ফোনে গেম খেলছে। সকালে অফিসে যাওয়ার আগে রিম ফোনটা চেয়েছিল, সময় কাটানোর জন্য তিনিও দিয়ে যান। এখন তিনজনই কারাকারি করে গেম খেলতে মক্ত। আদি, তুই সেদিন পালিয়ে গেলি কেন? আজ তোকে বলতেই হবে ব্যাপারটা কি। আদিও নাছর বান্দা, বলবে না। হাই, আমি এখনো মেয়েটাকে কিছুই বলতে পারিনি। যেদিন মেয়েটাকে নিজের মনের কথা বলতে পারবো সেই দিন তোকে বলবো, প্রমিস? তাহলে বলবি না? না। ধুর শালা, একদিকে প্রিয়াকে নিয়ে টেনশন, আরেকদিকে এর নাটক। উফ, কি করি। ও হ্যাঁ আদি, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কি কথা? বলে ফেল। 7 দিন পর প্রিয়ার বিয়ে। আমাকে বলেছিল ওর তরফ থেকে তোকে দাওয়াত দিতে, তবে আমার মনে ছিল না। আবার তুই তো ওকে সহ্যও করতে পারিস না, তাই বলতেও চাইনি। ওহ, কবে বিয়ে ঠিক হলো? কয়েকদিন আগেই। তুই যাবি না? আদির চেহারায় কালো মেঘের ছায়া ছেয়ে গেছে। বিষণ্ণ গলায় বলে, চেষ্টা করব। আচ্ছা ভাই, আগামীকাল দেখা হবে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। ইয়েস, আমি যা ভাবছি তাই হয়তো সত্যি। চিন্তা করিস না দোস্ত, আমি খুব শীঘ্রই আসছি। তবে একটা চিন্তা থেকেই যায়, আমার ভাবনা যদি ভুল হয়। সৃজন হাসপাতাল থেকে 2 দিন ছুটি নিয়েছে, আজ থেকে ছুটি শেষ হবে। বিকেল 3টা প্রায় বাজে। গাড়ি স্টার্ট দিয়ে শেখ বাড়িতে ব্যাক করে। ভেতরে প্রবেশ করতে এলিজা শেখ লাঞ্চ করতে পারে। ফুপি, আমি বাহিরে খেয়েছি, এখন আর খেতে পারবো না। চাবি ঘোরাতে ঘোরাতে উপরে চলে আসে। রুমে প্রবেশ করতেই চিল্লাচিল্লি শুনতে পায়। রিমঝিম স্মৃতি মাহিম ফোন নিয়ে টানাটানি করছে। কি করছিস তোরা? সৃজনের গলার আওয়াজ শুনতেই চট করে তিনজনেই হাত ছড়িয়ে নেয়। ফলস্বরূপ মোবাইল গিয়ে পড়ে মেঝেতে। সঙ্গে সঙ্গে গুড়মুড় শব্দে ছেয়ে যায়। 4 জনেরই চোখ যায় মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে। অলরেডি 3 জনেরই ভয় গলা শুকিয়ে কাঠ। এটা কি করে ফেললো? স্মৃতি মাহিম, তোরা এখন যা। দুজনেই সুরসুর করে বেরিয়ে যায়। আমি যাই? না, এখানেই থাকবি। ফোনটা হাতে তুলে নেয়। উপরের গ্লাস ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এদিকে রিম ভয়ে কচরমচর করছে, গলায় যেন কাটা বেঁধে আছে এমন মনে হচ্ছে। সকাল 10টায় দেখে গেছি ফোনে গেম খেলছিস, এখন বাজে 3টা। এতক্ষণ ধরে গেম খেলছিলি? অসুস্থ তাই মাফ করে দিলাম, এই বলে প্রত্যেকবার কিন্তু ছাড় পাবি না। রিম একটা স্বস্তির নিঃশ্বাস ফিরে বিছানায় গা এলিয়ে দেয়। ড্রেস চেঞ্জ করে সে বিছানায় বসে রিমঝিমের উদ্দেশ্যে বলে, চল তোকে আজকে ঘুরতে নিয়ে যাব, কাছেই একটা মেলা বসেছে। চট করে সৃজনের দিকে অবিশ্বাস্য চোখে তাকায়। ডক্টর সৃজন তালুকদার কি বলছে যেটা বিশ্বাসের যোগ্য নয়। দেখুন, মজা করবেন না, এমনিতেই একটা ঘরে থেকে থেকে বোরিং হয়ে গেছে, ঘুরতে যাওয়ার কথা শুনলে কিন্তু লোভ জেগে যায়। কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? এই জন্যই বলেছি, কারণ কয়েকদিন ধরে তুই একই রুমে বন্দির মতো আছিস। ভেবেছিলাম তোর ভালো লাগবে, তাই নিয়ে যেতে চেয়েছি। সত্যি অসুস্থতায় চেহারা শুটকি মাছ হয়ে গেছে। বাইরের হাওয়া খেয়ে যদি একটু মোটা হোস তাই আর কি। রিমঝিম ভ্রুকুচকে সৃজনের দিকে তাকায়। এ আবার কেমন কথা? এনিওয়ে, কষ্ট করে একটু তাড়াতাড়ি রেডি হ। স্মৃতি মাহিম সহ একটু দূরে একটা মেলায় চলে আসে। সবাই একসঙ্গে মেলায় প্রবেশ করে। এখানে মানুষের আনাগোনা বেশি, চারদিকে হরেক রকম দোকান বসেছে। পরিবেশটা বেশ ভালোই লাগছে। স্মৃতি মাহিমের হাত চেপে ধরেছে আর সৃজনের হাতের মুঠোয় রিমঝিমের হাত। রিম বারবার সেই হাতের দিকেই দেখাচ্ছে। সৃজনের ছোঁয়ায় এই প্রথমবার রিমের ভালো লাগা অনুভূতি কাজ করছে। তোদের যা ভালো লাগে নিয়ে নে, আমি টাকা পে করে দিব।
কিছু সময় ঘোরাঘুরি করার পর মাহিম খেলনা গাড়ির দিকে ইশারা করে। যা যা ওর চাই সৃজন দোকানে গিয়ে নিয়ে দেয়। স্মৃতি বিশেষ কিছু নেয় না, শুধু কয়েকটা জুয়েলারি আর কৃত্রিম ফুল বেছে বেছে নেয়। রিমঝিম শুধু সৃজনের দিকেই তাকিয়ে আছে। চারপাশের এই সুন্দর পরিবেশটা থেকে আজ সৃজনকে বেশি ভালো লাগছে। নরম ব্যবহার, এত যত্ন সব মিলে হারিয়ে গেছে অতল সাগরে। মাসটা বসন্ত না হলেও মনের মাঝে বসন্তের রং লেগেছে। রিমঝিমকে কিছু বলার জন্য তাকালে দেখে হাঁ করে ওর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কি এত ভাবছিস? চমকে গিয়ে বলে, না কিছু না। তুই কি নিবি? দ্রুত পছন্দ কর। চোখ নামিয়ে সামনে তাকায়। চোখ আটকে যায় রং বেরঙের চুটির দিকে। এখান থেকে একটা চুড়ির সেট চুজ করার চেষ্টা করে, কিন্তু কোনটা চুজ করবে সেটা বুঝতে পারছে না। সবগুলোই অসম্ভব সুন্দর। চোখের পলক বারবার এদিক ওদিক যাচ্ছে। একটা নিলে মনে হচ্ছে অন্যটা সুন্দর। উফ, কি মুশকিল। রিমঝিমের চোখ অনুসরণ করে দোকানের সেলারকে বলে, আপনার দোকানে যতগুলো চুড়ি আছে সবগুলো আমাকে প্যাক করে দিন। সৃজনের কথায় আশেপাশের মেয়েগুলো অবাক চোখে তাকায়। দোকানদারও অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। রিমঝিম তো বোকার মতো সৃজনকে দেখছে। এই কেমন অদ্ভুত মানব। এভাবে দেখার কিছু নেই, দ্রুত প্যাক করে দিন। সবগুলো চুড়ি প্যাক করার পর সেলার বলে, স্যার কোথায় রেখে আসতে হবে বলুন, আমি দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। সেলসম্যান সৃজনের পেছন পেছন এগিয়ে গিয়ে গাড়িতে সবগুলো প্যাকেট তুলে দেয়। ওয়ালেট বের করে সেলসম্যানের হাতে টাকা ধরিয়ে দেয়। আরে স্যার, এত দাম হয়নি। সৃজন হাত উঠিয়ে বলে, আপনি টাকাগুলো রেখে দিন। সেলসম্যান অবাক চোখে সৃজনের যাওয়ার পানে তাকায়। এমন আশ্চর্য মানুষ এর আগে কখনো দেখেনি। মনে হয় স্ত্রীকে একটু বেশি ভালোবাসে। আরে বাহ ভাইয়া, এ কেমন রূপ দেখালো। রিমঝিম রে, আমি কি কোনো স্বপ্ন দেখছি? রিমঝিম চমকে গিয়ে স্মৃতির দিকে তাকায়। ও নিজেও এতক্ষণ এটাই ভাবছিল। না বলা কথাগুলো কিভাবে বুঝে নিল? সবগুলো চুড়ি যে আমার পছন্দ হয়েছিল তা কিভাবে বুঝলো? কি, সবগুলো চুড়ি তোর পছন্দ হয়েছিল? কিন্তু উনি বুঝলেন কি করে? এটা তো আসলেই ভাবার বিষয়। আমার মনে হচ্ছে ভাইয়া তোকে ভালোবাসে। স্মৃতি মজা করে বললেও রিমঝিম এই ব্যাপারে কনফিউজড। গত 2 দিনে সৃজনের অন্যরকম রূপ দেখেছে। হয়তো সত্যিই পছন্দ করে, আবার হয়তো না। রিম গভীর ভাবনায় পড়ে যায়। আবার সবাই একসঙ্গে ঘুরে ঘুরে মেলা দেখতে শুরু করে। নাগরদোলা দেখে মাহিম এখানে ওঠার বায়না ধরে। একাতে উঠতে পারবে না, ভয় করবে, তাই সৃজন সঙ্গে ওঠে। খুশিতে স্মৃতিও সেই রাইড উপভোগ করতে চায়। বাকি থাকে রিমঝিম, ওকেও জোর করে সঙ্গে নেয়। দোলনায় উঠেই রিমঝিমের মুখে ভয়ের আভা ছড়িয়ে পড়ে, কিন্তু স্মৃতি আর মাহিম বেশ উপভোগ করছে। মাহিম আর স্মৃতিকে একপাশে রেখে সৃজন রিমঝিমের পাশে বসে। দোলনা ঘোরা শুরু হতেই ওখানকার সবগুলো মেয়ে ভয়ে একসাথে চিল্লিয়ে ওঠে। রিমঝিমেরও ব্যতিক্রম হয়নি। ভয়ে এমন চিৎকার দেয়, সৃজন ভয় পেয়ে তৎক্ষণাৎ জাপটে ধরে। রিমঝিম ড্যাব ড্যাব করে সৃজনের দিকে তাকায়। কয়েক সেকেন্ডে কি হলো বুঝতে একটু সময় লাগে। সৃজন জড়িয়ে ধরেছে, রিমঝিমের বুক ধুকভুক করছে। এত কাছে যে হাঁসফাঁসও লাগছে। মনে হচ্ছে এখনই ছেড়ে না দিলে দম বন্ধ হয়ে মারা যাবে। কি এক সুন্দর অদ্ভুত অনুভূতি। এই অনুভূতির সাথে রিমের প্রথম সাক্ষাৎ। কি অদ্ভুত মায়া টান কাজ করছে। স্মৃতি, মাহিম, রিমঝিম আর সৃজনের দিকেই তাকিয়ে আছে। চোখের পলকও পড়ছে না। সৃজন রিমঝিমকে ছেড়ে দিয়ে রাগি লুকে তাকায়। রিম মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে হেসে অন্যদিকে তাকায়। রিমঝিমের হাত শক্ত করে ধরে আশ্বাস দেয় যেন ভয় না পায়। স্মৃতি, মাহিম, রিমঝিম আর সৃজনের দিকেই তাকিয়ে আছে। চোখের পলকও পড়ছে না। সৃজন রিমঝিমকে ছেড়ে দিয়ে রাগে লুকে তাকায়। রিম মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে হেসে অন্যদিকে তাকায়। রিমঝিমের হাত শক্ত করে ধরে আশ্বাস দেয় যেন ভয় না পায়। স্মৃতি, মাহিম দোলনায় এনজয় করে। ওরা অন্যদের মতো ভয় পায়নি। দোলনা থেকে নেমে আবার মাহিম চরকিতে ওঠে। আরো কয়েকটা রাইড উপভোগ করে সবাই মেলা থেকে বেরিয়ে আসে। গাড়ি নিয়ে সোজা রেস্টুরেন্টে আসে। যে যার পছন্দ মতো অল্প স্বল্প খাবার খেয়ে বাড়ি ফিরে আসে। সারা সন্ধ্যা ঘোরাঘুরির জন্য সবাই বেশ ক্লান্ত। ভেতরে প্রবেশ, যে যার রুমে চলে যায়। যেহেতু খাবার খেয়ে এসেছে তাই ফ্রেশ হয়ে মাহিম স্মৃতি শুয়ে পড়ে। রিমঝিম শপিং ব্যাগগুলো থেকে চুড়িগুলো বের করছে আর ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখছে। সৃজনের জড়িয়ে ধরার সময়টা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। একবার রুমের বাইরের দিকে তাকাচ্ছে তো আরেকবার চুড়িগুলো গুছিয়ে রাখছে। নিজের সাথে কি হচ্ছে এই কেমন অনুভূতি নিজেও বুঝতে পারছে না। তবে যাই হোক, এগুলো ভাবতে অনেক ভালোই লাগছে। আর বেশি কিছু না ভেবে হাতে পায়ে ক্রিম লাগিয়ে শুয়ে পড়ে। ঘুম তো চোখে ধরা দিচ্ছে না। মন মাথা শুধু সৃজনকে নিয়ে ভাবতে বাধ্য করছে। ড্রয়িং রুমের সোফায় বসে সৃজন কফি খাচ্ছে আর রিমঝিমের কথা চিন্তা করছে। রিমঝিমের মাঝে বেশ পরিবর্তন দেখতে পাচ্ছে। মাঝে মাঝে ওকে দেখলে হাসে। আগে যেখানে দেখলেই ফেসে কালো আধা নেমে আসতো, সেখান থেকে ওকে দেখলেই সারা মুখে হাসির ঝলক ফুটে ওঠে। আচ্ছা, রিম কি আমার প্রতি একটু একটু করে দুর্বল হচ্ছে? আমার নিজের প্রতি একটা অনুভূতি দেখতে পাই ওর চোখে। চোখে স্পষ্ট ভেসে ওঠে মুগ্ধতার ছোঁয়া। ওই প্রেমতুলক চোখের চাহনিতে বেশিক্ষণ নিজের চোখ রাখতে পারি না। কতটা বিচলিত লাগে নিজেকে। আমি তো এই দিনগুলোর অপেক্ষাতেই ছিলাম। প্রতিদিনের প্রার্থনায় থাকতো তোর মনে আমার জন্য যেন সামান্য ভালোবাসা সৃষ্টি হয়। আজ আমি কেন তোর চোখে চোখ রাখতে পারি? মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। হায় মাবুদ, ওনার কি মাথার সমস্যা হলো? কি লজ্জাটাই না দিচ্ছে। সৃজন ভূতের মতো রিমঝিমের সামনে আসে। চমকে গিয়ে একটু পেছনে ঝুঁকে যায়। সৃজন একটু একটু করে ঝুঁকলে রিমঝিম পেছাতে চেষ্টা করে। কি হলো পাখি, এমন ভয় পাচ্ছিস কেন? তাহলে শুরু করা যাক। ভয় পেয়ে দ্রুত উচ্চারণ করে, না না না।
ভয়ে চোখ বন্ধ করে নেয়। বেশ কিছু সময় যাওয়ার পরও সৃজনের কোনো সারা শব্দ পায় না, তাই চোখ খুলে তাকায়। কিন্তু সৃজন তো রুমে নেই। কোথায় গেল উনি? নেই এতে স্বস্তির শ্বাস ফেলে। ভালোই হয়েছে উনি নেই, উনি থাকলে আরো লজ্জা লজ্জা লাগবে। একটু পর খাবার হাতে সৃজন রুমে প্রবেশ করে। টেবিলের উপর পানির জগ রেখে রিমঝিমের সামনে বসে। এক মুহূর্তেই আমাকে মিস করছিলি বুঝি? হা কর, খাইয়ে দিচ্ছি, দ্রুত খেয়ে নে। সৃজন ভাত মেখে রিমঝিমকে খাওয়াতে শুরু করে। রিমঝিমও বিনা বাক্য ব্যয় খেতে শুরু করে। মুখটা এমন করে রেখেছিস কেন? একটু আগে তো হাসছিলি। আদর করি না বলে মন খারাপ করেছিস? রিমঝিম চট করে মাথা তুলে সৃজনের দিকে অদ্ভুত চাহনিতে তাকায়। আমার কোনো সমস্যা নেই তোকে আদর করতে, সমস্যা তো তোরই। কাছে গেলেই কাঁপাকাঁপি শুরু করে দিস। এমনিতেই আবার ঘুমের মাঝে আমাকে ছাড়িস না, শুধু শার্ট খামচে ধরে রাখিস। পারলে আমার কলিজায় ঢুকতে চাস, চেতনা থাকলে আবার কাছে আসতে দিস না। আমি আর খাবো না। আদর খাবি না নাকি ভাত? এবার রিমঝিমের মেজাজ খারাপ হয়ে যায়। আশ্চর্য মানুষ, দিনে কতবার আদর করে। খেতে খেতে এখন বলবো আর খেতে ইচ্ছে করছে না। সৃজন নিঃশব্দে ঠোঁট চেপে হাসে। আচ্ছা বল, তোর দিনে কতবার আদর লাগবে? আচ্ছা বাদ দিন, আমি ভাত খাবো না বলেছি, এখন পানি দিন। রিমঝিমকে পানি খেয়ে মেডিসিন খাওয়ায়। এরপর প্লেটে থাকা অর্ধ খাওয়া খাবার খেতে শুরু করে। সকাল সকাল রিমঝিম ঘুম থেকে ওঠে। রিমঝিম উঠতেই সৃজন উঠে বসে। চোখ ডলতে ডলতে নিচে নামে। হুইল চেয়ারে বসে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ করিয়ে ভেতরে আনে। নিজেও ফ্রেশ হয়ে নিচ থেকে দুজনের জন্যই নাস্তা আনে। প্রথমে রিমঝিমকে খাইয়ে দেয়, এরপর নিজে খায়। খাওয়া শেষ করে থালাবাটি নিচে রেখে আসে। ড্রয়ার থেকে কিছু একটা বের করে রিমঝিমের সামনে বসে। তোর ডান হাতটা বের কর। কেন? তোকে বুঝতে হবে না। নিজেই ডান হাতটা নিজের হাতের মুঠোয় ধরে জামার হাতা তুলে উপরে গুজে রাখে। হাতে একটা জেলির মতো বের করে নেয়। হাতের উপর আলতোভাবে মালিশ করতে শুরু করে। প্রায় 10 মিনিটের মতো মালিশ করে। এরপর জামার হাতা নামিয়ে ডান পাটা টেনে নেয়। যেই না পায়জামা তুলবে অমনি রিমঝিম হুঙ্কার দেয়। করছেন কি? একদম পাজামা তুলবেন না, একদম না। কেন? না আপনি তুলবেন না। সৃজন কোনো পাতা না দিয়ে প্লাজো তুলে একেবারে হাঁটুর উপর রাখে। বেচারা রিমঝিম চেষ্টা করছে পা সরানোর, কিন্তু এক চুরো সরাতে পারছে না। শক্তি প্রয়োগ করতে পারছে না সেই পায়ে। ফর্সা ধপধপে পায়ে মালিশ করতে শুরু করে। রিমঝিম কচর মচর করতে শুরু করে। কি হলো, এমন করছিস কেন? আপনি এভাবে পাজামা উপরে তুললেন কেন? আশ্চর্য, পাজামা উপরে না তুলে মালিশ করবো কিভাবে? আম্মুকে বলতেন, আম্মু মালিশ করে দিত। আমি তোমার কি হই? স্বামী? তাহলে আমি করলে সমস্যা কি? আসলেই তো কোনো সমস্যা নেই। তাহলে চুপ করে বসে থাক। ঠিক আছে। রিমঝিম বোর হয়ে বিছানায় বসে আছে। বিরক্ত চোখে ফোনটার দিকে তাকায়। গেম খেলা একটা অন্যরকম নেশা ছিল, কিন্তু এখন শখের গেমও খেলতে পারবে না। এ কারণে আরো বেশি বিরক্ত লাগছে। কিছুই করতে পারছে না, ঘুরতেও পারছে না। বসে বসে আর কতক্ষণ থাকা যায়? সৃজন রুমে প্রবেশ করে রিমঝিমের উদ্দেশ্যে বলে, গেম খেলতে পারছিস না এটাতে আফসোস করতে হবে না। এখন চল তোকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। ওমা, উনি কেমন করে জানলো? আমি তো গেমের অ্যাপস গুলো হাইড করে রাখতাম। যাই হোক, উনি তো আমার মনের কথাই বলেছে। বাইরে যাওয়ার জন্য আমার মনটা ছটফটানি করছিল। দুজনেই পাশের একটা পার্কে যায়। সকালের ফুরফুরে আবহাওয়ায় দুজনের ভালো লাগছে। কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে খেলা খেলছে, সেদিকে মন দিয়ে রিমঝিম তাকিয়ে আছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আফসোস হচ্ছে নিজের পায়ে হাঁটতে পারছে না। সৃজন বুঝতে পেরে অন্য সাইডে আসে। বাদাম বুট কিনে রিমঝিমকে দেয়। খুশি মনে বাদাম বুট চিবোচ্ছে আর আশেপাশে নজর বুলাতে থাকে। পৃথিবী আসলেই সুন্দর। যদি ভাবনা হয় সুন্দর, তাহলে যে কোনো স্থান থেকে আনন্দ উপভোগ করা যায়, নিজেকে সুখী বলে মনে করা যায়। তাহলে দেখবে আপনা আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। এভাবে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বাড়ি ফিরে আসে। রিমঝিম সোফায় বসে বাবা মায়ের সঙ্গে হেসে কথা বলছে। এলিজা শেখ, রায়হান শেখ নিজেরাও খুশিতে মেয়ের সাথে এটা ওটা নিয়ে কথা বলাতে ব্যস্ত। তাদের মেয়েটা মানসিক ভ্রম থেকে বেরিয়েছে, এতে তারা অনেক খুশি। বুকের মাঝে থাকা ভারী পাথরটা এক ঝটকায় যেন সরে গেছে, এমন হালকা অনুভূতি হচ্ছে। এভাবে কেটে যায় আরো বেশ কয়েকটা দিন। সৃজন আবার হাসপাতালে জয়েন করেছে। নিয়ম করে রিমঝিমের সেবা যত্ন করে, আবার নিজে ডিউটিও পালন করে। রিমঝিমের হাত পায়ের এখনই সেই আগের অবস্থা। নিয়ম করে মেডিসিন, মালিশ সব চলছে। তবে এতে কোনো ভালো ফলাফল না পাওয়া গেলে অন্য স্টেপ নেবে। কি করবে সেটা রিমঝিমের কন্ডিশনের উপর নির্ভর করছে। রাতের খাওয়া দাওয়া সেরে সৃজন রিমঝিম শুয়ে পড়ে। ঘুমের ওষুধ দেওয়ার জন্য রিম অনেক আগেই ঘুমিয়ে গেছে, কিন্তু সৃজনের চোখে ঘুম আসছে না। রিমঝিমকে আলতো হাতে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে। রাত প্রায় 2টা। কারো কান্না শুনলে সৃজনের ঘুম হালকা হয়ে আসে। ধরফর করে উঠে বসে। রিমঝিম ফুপিয়ে কান্না করছে। উতলা হয়ে দ্রুত কাপা কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে? কাঁদছিস কেন? হাতে পায়ে কি ব্যথা করছে? রিমঝিম ভরকে গিয়ে অদ্ভুত চোখে তাকায়। আস্তে আস্তে দুদিকে মাথা ঝাঁকিয়ে না বলে, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি থাকবে না, গাছের ডাল এনে পিঠে ভাঙবো। মাহিম চুপচাপ মুখ বন্ধ করে কেটে পড়ে। জ্ঞান বুদ্ধি হওয়ার পর বোনকে মায়ের বকা খেতে দেখে নিজেরও মনে ভয় ঢুকে গেছে। এই জন্য সৃজনকে ভয় পায়। স্মৃতি অনুতপ্তের সুরে চোখ নামিয়ে বলে, সরি ভাইয়া, আসলে বুঝতে পারিনি, সত্যি অসুস্থ হয়ে যাব। বুঝতে পারলে বৃষ্টিতে ভিজতাম না। ঘরে ঔষধ রেখে এসেছি, খাওয়ার পরে খেয়ে নিবি। ঠিক মতো শরীরের যত্ন নিবি, মনে থাকবে? প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রায়হান শেখ একটা ব্যাগ হাতে রিমঝিমের ঘরে প্রবেশ করে। ফুপাকে দেখে সৃজন রুম ত্যাগ করে বেরিয়ে যায়।
রিমসির চোখ বন্ধ করে শুয়ে আছে। চেহারাটা মলিন ফ্যাকাশে রূপ ধারণ করেছে। একদিনে আদরের মেয়েটা কেমন শান্ত নদীর মতো শান্ত হয়ে গেছে, যে এক সেকেন্ডও এক জায়গায় থাকতো না, এদিকে ওদিকে ছুটে বেড়াতো, পুরো বাড়ি মাতিয়ে রাখতো, সেই এখন বিছানায় পড়ে আছে। হয়তোবা বৃষ্টিতে ভিজতে বারণ করাই ভালো ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে রিমের পাশে বসে, রিম, রিম, রায়হান শেখ আদর মাখা কণ্ঠে ডাকে। রিমঝিম পিটপিট করে চোখ মেলায় তাকায়। চোখ দুটোতে লাল আভা ছড়িয়ে গেছে, মুখে বেদনার ছাপ স্পষ্ট। এখন কেমন লাগছে মা? ভালো আব্বু। ওষুধ খেয়েছিলে নাকি জেদ ধরে খাওনি? না আব্বু, খেয়েছি, ভাইয়া জোর করে খাইয়ে দিয়েছে। এই দেখো তোমার ফেভারিট কি এনেছি। রিমঝিম উৎসুক দৃষ্টিতে ব্যাগটার দিকে তাকায়। ওখানে কি আছে আব্বু? তুমি তো ফুচকা পছন্দ করো, ফুচকা এনেছি, দ্রুত উঠে খেয়ে ফেলো। কিছুই ভালো লাগে না আব্বু, সবকিছুই বিষাক্ত লাগে, ভীষণ তেতো। তেতো লাগবে না, ভালো লাগবে, টক ঝাল মিষ্টি, খেয়ে দেখো তোমারও ভালো লাগবে। প্লেটে রেডি করে রায়হান শেখ নিজ হাতে খাওয়াতে শুরু করে। প্রথমে খেতে না চাইলেও এখন আপন ইচ্ছায় মুখ বাড়িয়ে দিচ্ছে। আব্বু সত্যিই ভালো লাগছে, টকটার জন্য আরো বেশি ভালো লাগছে। ভালো তো, খাও। স্মৃতি মাহিমকে দিয়েছ? আরে পাগলি, ওদের নিচে দিয়েই তোর জন্য উপরে এনেছি। রায়হান শেখের কথার বিপরীতে রিমঝিম মুচকি হাসে। মাঝে মাঝে মনে হয় এমন একজন বাবা পেয়ে আমি ধন্য। তোমার প্রতিটা ছোঁয়ায় আদর আর যত্নে ভরা। কেটে গেছে 2 দিন। রিমঝিম সুস্থ হয়ে উঠেছে, তবে পুরোপুরি নয়। এখনো খেতে পারে না, যাই খায় বমি করে বের করে দেয়। রিমঝিম স্মৃতি মাহিম সহ বিছানায় বসে রায়হান শেখের ফোনে গেম খেলছে। সকালে অফিসে যাওয়ার আগে রিম ফোনটা চেয়েছিল, সময় কাটানোর জন্য তিনিও দিয়ে যান। এখন তিনজনই কারাকারি করে গেম খেলতে মক্ত। আদি, তুই সেদিন পালিয়ে গেলি কেন? আজ তোকে বলতেই হবে ব্যাপারটা কি। আদিও নাছরবান্দা, বলবে না। হাই, আমি এখনো মেয়েটাকে কিছুই বলতে পারিনি। যেদিন মেয়েটাকে নিজের মনের কথা বলতে পারবো সেই দিন তোকে বলবো, প্রমিস। তাহলে বলবি না? না। ধুর শালা, একদিকে প্রিয়াকে নিয়ে টেনশন, আরেকদিকে এর নাটক। উফ, কি করি। ও হ্যাঁ আদি, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কি কথা? বলে ফেল। 7 দিন পর প্রিয়ার বিয়ে। আমাকে বলেছিল ওর তরফ থেকে তোকে দাওয়াত দিতে, তবে আমার মনে ছিল না। আবার তুই তো ওকে সহ্যও করতে পারিস না, তাই বলতেও চাইনি। ওহ, কবে বিয়ে ঠিক হলো? কয়েকদিন আগেই। তুই যাবি না? আদির চেহারায় কালো মেঘের ছায়া ছেয়ে গেছে। বিষণ্ণ গলায় বেলায়, চেষ্টা করব। আচ্ছা ভাই, আগামীকাল দেখা হবে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। ইয়েস, আমি যা ভাবছি তাই হয়তো সত্যি। চিন্তা করিস না দোস্ত, আমি খুব শীঘ্রই আসছি। তবে একটা চিন্তা থেকেই যায়, আমার ভাবনা যদি ভুল হয়। সৃজন হাসপাতাল থেকে 2 দিন ছুটি নিয়েছে, আজ থেকে ছুটি শেষ হবে। বিকেল 3টা প্রায় বাজে। গাড়ি স্টার্ট দিয়ে শেখ বাড়িতে ব্যাক করে। ভেতরে প্রবেশ করতে এলিজা শেখ লাঞ্চ করতে পারে। ফুপি, আমি বাহিরে খেয়েছি, এখন আর খেতে পারবো না। চাবি ঘোরাতে ঘোরাতে উপরে চলে আসে। রুমে প্রবেশ করতেই চিল্লাচিল্লি শুনতে পায়। রিমঝিম স্মৃতি মাহিম ফোন নিয়ে টানাটানি করছে। কি করছিস তোরা? সৃজনের গলার আওয়াজ শুনতেই চট করে তিনজনেই হাত ছড়িয়ে নেয়। ফলস্বরূপ মোবাইল গিয়ে পড়ে মেঝেতে। সঙ্গে সঙ্গে গুড়মুড় শব্দে ছেয়ে যায়। 4 জনেরই চোখ যায় মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে। অলরেডি 3 জনেরই ভয়ে গলা শুকিয়ে কাঠ। এটা কি করে ফেললো? স্মৃতি মাহিম, তোরা এখন যা। দুজনেই সুরসুর করে বেরিয়ে যায়। আমি যাই? না, এখানেই থাকবি। ফোনটা হাতে তুলে নেয়। উপরের গ্লাস রিং গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এদিকে রিম ভয়ে কচরমচর করছে, গলায় যেন কাটা বেঁধে আছে এমন মনে হচ্ছে। সকাল 10টায় দেখে গেছি ফোনে গেম খেলছিস, এখন বাজে 3টা। এতক্ষণ ধরে গেম খেলছিলি? অসুস্থ তাই মাফ করে দিলাম, এই বলে প্রত্যেকবার কিন্তু ছাড় পাবি না। রিম একটা স্বস্তির নিঃশ্বাস ফিরে বিছানায় গা এলিয়ে দেয়। ড্রেস চেঞ্জ করে সে বিছানায় বসে রিমঝিমের উদ্দেশ্যে বলে, চল তোকে আজকে ঘুরতে নিয়ে যাব, কাছেই একটা মেলা বসেছে। চট করে সৃজনের দিকে অবিশ্বাস্য চোখে তাকায়। ডক্টর সৃজন তালুকদার কি বলছে যেটা বিশ্বাসের যোগ্য নয়। দেখুন, মজা করবেন না, এমনিতেই একটা ঘরে থেকে থেকে বোরিং হয়ে গেছে। ঘুরতে যাওয়ার কথা শুনলে কিন্তু লোভ জেগে যায়। কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? এই জন্যই বলেছি, কারণ কয়েকদিন ধরে তুই একই রুমে বন্দির মতো আছিস। ভেবেছিলাম তোর ভালো লাগবে, তাই নিয়ে যেতে চেয়েছি। সত্যি অসুস্থতায় চেহারা শুটকি মাছ হয়ে গেছে। বাইরের হাওয়া খেয়ে যদি একটু মোটা হোস তাই আর কি। রিমঝিম ভ্রু কুচকে সৃজনের দিকে তাকায়। এ আবার কেমন কথা? এনিওয়ে, কষ্ট করে একটু তাড়াতাড়ি রেডি হ। স্মৃতি মাহিম সহ একটু দূরে একটা মেলায় চলে আসে। সবাই একসঙ্গে মেলায় প্রবেশ করে। এখানে মানুষের আনাগোনা বেশি, চারদিকে হরেক রকম দোকান বসেছে। পরিবেশটা বেশ ভালোই লাগছে। স্মৃতি মাহিমের হাত চেপে ধরেছে, আর সৃজনের হাতের মুঠোয় রিমঝিমের হাত। রিম বারবার সেই হাতের দিকেই তাকাচ্ছে। সৃজনের ছোঁয়ায় এই প্রথমবার রিমের ভালো লাগা অনুভূতি কাজ করছে। তোদের যা ভালো লাগে নিয়ে নে, আমি টাকা পে করে দিব। কিছু সময় ঘোরাঘুরি করার পর মাহিম খেলনা গাড়ির দিকে ইশারা করে। যা যা ওর চাই সৃজন দোকানে গিয়ে নিয়ে দেয়। স্মৃতি বিশেষ কিছু নেয় না, শুধু কয়েকটা জুয়েলারি আর কৃত্রিম ফুল বেছে বেছে নেয়। রিমঝিম শুধু সৃজনের দিকেই তাকিয়ে আছে। চারপাশের এই সুন্দর পরিবেশটা থেকে আজ সৃজনকে বেশি ভালো লাগছে। নরম ব্যবহার, এত যত্ন, সব মিলে হারিয়ে গেছে অতল সাগরে। মাসটা বসন্ত না হলেও মনের মাঝে বসন্তের রং লেগেছে। রিমঝিমকে কিছু বলার জন্য তাকালে দেখে হাঁ করে ওর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কি এত ভাবছিস?
চমকে গিয়ে বলে, না কিছু না। তুই কি নিবি? দ্রুত পছন্দ কর। চোখ নামিয়ে সামনে তাকায়, চোখ আটকে যায় রং বেরঙের চুটির দিকে। এখান থেকে একটা চুড়ির সেট চুজ করার চেষ্টা করে, কিন্তু কোনটা চুজ করবে সেটা বুঝতে পারছে না। সবগুলোই অসম্ভব সুন্দর। চোখের পলক বারবার এদিক ওদিক যাচ্ছে। একটা নিলে মনে হচ্ছে অন্যটা সুন্দর। উফ, কি মুশকিল। রিমঝিমের চোখ অনুসরণ করে দোকানের সেলারকে বলে, আপনার দোকানে যতগুলো চুড়ি আছে সবগুলো আমাকে প্যাক করে দিন। সৃজনের কথায় আশেপাশের মেয়েগুলো অবাক চোখে তাকায়, দোকানদারও অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। রিমঝিম তো বোকার মতো সৃজনকে দেখছে। এই কেমন অদ্ভুত মানব। এভাবে দেখার কিছু নেই, দ্রুত প্যাক করে দিন। সবগুলো চুড়ি প্যাক করার পর সেলার বলে, স্যার কোথায় রেখে আসতে হবে বলুন, আমি দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। সেলসম্যান সৃজনের পেছন পেছন এগিয়ে গিয়ে গাড়িতে সবগুলো প্যাকেট তুলে দেয়। ওয়ালেট বের করে সেলসম্যানের হাতে টাকা ধরিয়ে দেয়। আরে স্যার, এত দাম হয়নি। সৃজন হাত উঠিয়ে বলে, আপনি টাকাগুলো রেখে দিন। সেলসম্যান অবাক চোখে সৃজনের যাওয়ার পানে তাকায়। এমন আশ্চর্য মানুষ এর আগে কখনো দেখেনি। মনে হয় স্ত্রীকে একটু বেশি ভালোবাসে। আরে বাহ ভাইয়া, এ কেমন রূপ দেখালো। রিমঝিম রে, আমি কি কোনো স্বপ্ন দেখছি? রিমঝিম চমকে গিয়ে স্মৃতির দিকে তাকায়। ও নিজেও এতক্ষণ এটাই ভাবছিল। না বলা কথাগুলো কিভাবে উঠে নিল? সবগুলো চুড়ি যে আমার পছন্দ হয়েছিল তা কিভাবে বুঝলো? কি, সবগুলো চুড়ি তোর পছন্দ হয়েছিল? কিন্তু উনি বুঝলেন কি করে? এটা তো আসলেই ভাবার বিষয়। আমার মনে হচ্ছে ভাইয়া তোকে ভালোবাসে। স্মৃতি মজা করে বললেও রিমঝিম এই ব্যাপারে কনফিউজড। গত 2 দিনে সৃজনের অন্যরকম রূপ দেখেছে। হয়তো সত্যিই পছন্দ করে, আবার হয়তো না। রিম গভীর ভাবনায় পড়ে যায়। আবার সবাই একসঙ্গে ঘুরে ঘুরে মেলা দেখতে শুরু করে। নাগরদোলা দেখে মাহিম এখানে ওঠার বায়না ধরে। একা তো উঠতে পারবে না, ভয় করবে, তাই সৃজন সঙ্গে ওঠে। খুশিতে স্মৃতিও সেই রাইড উপভোগ করতে চায়। বাকি থাকে রিমঝিম, ওকেও জোর করে সঙ্গে নেয়। দোলনায় উঠেই রিমঝিমের মুখে ভয়ের আভা ছড়িয়ে পড়ে, কিন্তু স্মৃতি আর মাহিম বেশ উপভোগ করছে। মাহিম আর স্মৃতিকে একপাশে রেখে সৃজন রিমঝিমের পাশে বসে। দোলনা ঘোরা শুরু হতেই ওখানকার সবগুলো মেয়ে ভয়ে একসাথে চিল্লিয়ে ওঠে। রিমঝিমেরও ব্যতিক্রম হয়নি। ভয়ে এমন চিৎকার দেয়, সৃজন ভয় পেয়ে তৎক্ষণাৎ জাপটে ধরে। রিমঝিম ড্যাব ড্যাব করে সৃজনের দিকে তাকায়। কয়েক সেকেন্ডে কি হলো বুঝতে একটু সময় লাগে। সৃজন জড়িয়ে ধরেছে, তে রিমঝিমের বুক ধুকভুক করছে। এত কাছে যে হাঁসফাঁসও লাগছে। মনে হচ্ছে এখনই ছেড়ে না দিলে দম বন্ধ হয়ে মারা যাবে। কি এক সুন্দর অদ্ভুত অনুভূতি। এই অনুভূতির সাথে রিমের প্রথম সাক্ষাৎ। কি অদ্ভুত মায়া টান কাজ করছে। স্মৃতি, মাহিম, রিমঝিম আর সৃজনের দিকেই তাকিয়ে আছে। চোখের পলকও পড়ছে না। সৃজন রিমঝিমকে ছেড়ে দিয়ে রাগি লুকে তাকায়। রিম মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে হেসে অন্যদিকে তাকায়। রিমঝিমের হাত শক্ত করে ধরে আশ্বাস দেয় যেন ভয় না পায়। স্মৃতি, মাহিম, রিমঝিম আর সৃজনের দিকেই তাকিয়ে আছে। চোখের পলকও পড়ছে না। সৃজন রিমঝিমকে ছেড়ে দিয়ে রাগে লুকে তাকায়। রিম মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে হেসে অন্যদিকে তাকায়। রিমঝিমের হাত শক্ত করে ধরে আশ্বাস দেয় যেন ভয় না পায়। স্মৃতি, মাহিম দোলনায় এনজয় করে। ওরা অন্যদের মতো ভয় পায়নি। দোলনা থেকে নেমে আবার মাহিম চড়কিতে ওঠে। আরো কয়েকটা রাইড উপভোগ করে সবাই মেলা থেকে বেরিয়ে আসে। গাড়ি নিয়ে সোজা রেস্টুরেন্টে আসে। যে যার পছন্দ মতো অল্প স্বল্প খাবার খেয়ে বাড়ি ফিরে আসে। সারা সন্ধ্যা ঘোরাঘুরির জন্য সবাই বেশ ক্লান্ত। ভেতরে প্রবেশ, যে যার রুমে চলে যায়। যেহেতু খাবার খেয়ে এসেছে তাই ফ্রেশ হয়ে মাহিম স্মৃতি শুয়ে পড়ে। রিমঝিম শপিং ব্যাগগুলো থেকে চুড়িগুলো বের করছে আর ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখছে। সৃজনের জড়িয়ে ধরার সময়টা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। একবার রুমের বাইরের দিকে তাকাচ্ছে তো আরেকবার চুড়িগুলো গুছিয়ে রাখছে। নিজের সাথে কি হচ্ছে এই কেমন অনুভূতি নিজেও বুঝতে পারছে না। তবে যাই হোক, এগুলো ভাবতে অনেক ভালোই লাগছে। আর বেশি কিছু না ভেবে হাতে পায়ে ক্রিম লাগিয়ে শুয়ে পড়ে। ঘুম তো চোখে ধরা দিচ্ছে না। মন মাথা শুধু সৃজনকে নিয়ে ভাবতে বাধ্য করছে। ড্রয়িং রুমের সোফায় বসে সৃজন কফি খাচ্ছে আর রিমঝিমের কথা চিন্তা করছে। রিমঝিমের মাঝে বেশ পরিবর্তন দেখতে পাচ্ছে। মাঝে মাঝে ওকে দেখলে হাসে। আগে যেখানে দেখলেই ফেসে কালো আধার নেমে আসতো, সেখান থেকে ওকে দেখলেই সারা মুখে হাসির ঝলক ফুটে ওঠে। আচ্ছা, রিমকে আমার প্রতি একটু একটু করে দুর্বল হচ্ছে। আমার নিজের প্রতি একটা অনুভূতি দেখতে পাই ওর চোখে। চোখে স্পষ্ট ভেসে ওঠে মুগ্ধতার ছোঁয়া। ওই প্রেমতুলক চোখের চাহনিতে বেশিক্ষণ নিজের চোখ রাখতে পারি না। কতটা বিচলিত লাগে নিজেকে। আমি তো এই দিনগুলোর অপেক্ষাতেই ছিলাম। প্রতিদিনের প্রার্থনায় থাকতো তোর মনে আমার জন্য যেন সামান্য ভালোবাসার সৃষ্টি হয়। আজ আমি কেন তোর চোখে চোখ রাখতে পারি না? তোর চাহনি কেন আমাকে পাগল করে দেয়? আজকে নিজেকে অনেক সুখী লাগছে। সবচেয়ে বেশি খুশি লাগছে আমার পাখি, তুই আমাকে ভালোবাসতে শুরু করেছিস। তোর হৃদয়ে আমার স্থান হচ্ছে। পরের দিন স্মৃতি, সৃজন, রিমঝিম তালুকদার বাড়িতে ফিরে আসে। সকাল থেকে প্রিয়া একা একা বসে। প্রিয়দের দেখে হাসি মুখে ভেতরে আসতে বলে। রিমঝিমের মাথায় কাল রাতের প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। ভেতরে গিয়ে প্রিয়াকে প্রশ্ন করে, আপু তুমি কি এই বিয়েতে খুশি? খুশি কেন হব না, অবশ্যই খুশি। রিমঝিম অদ্ভুত চোখে তাকায়। আচ্ছা, আপনি কি তাহলে সৃজন ভাইকে ভালোবাসতেন না? প্রিয়ার এতক্ষণ হুঁশ না থাকলেও এবার খেয়াল হয় রিমঝিম কেন এটা নিয়ে প্রশ্ন করছে। কি হলো আপু? সৃজন তো আসলে তোমাকে। তোরা এখানে কি করছিস? সৃজনকে দেখে প্রিয়া আর কিছু বলে না। তোরা যা, প্রিয়ার সাথে আমার কিছু কথা আছে। দুজনেই আকাঙ্ক্ষা ভরা হৃদয় নিয়ে বেরিয়ে আসে। রাত আরো গভীর হয়ে যায়। স্মৃতি কোথায় খুঁজতে খুঁজতে রিমঝিম ছাদে চলে আসে। কেউ নেই দেখে যে তিনিও দূরে টেবিলে কিছু দেখতে পেয়ে থেকে যায়। কাছে এসে ড্রিঙ্কসের মতো কিছু দেখে। আশেপাশে কেউ নেই, তাই আবার ড্রিঙ্কসও মনে হয় না।
মনে শখ জাগে একটু খাওয়ার জন্য। গ্লাস তুলে একবার খেতেই চোখ মুখ কুচকে যায়, তবুও পুরো গ্লাস খায়। এবার আরো আকাঙ্ক্ষা বেড়ে যায়, পুরো বোতল নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলে। মাথাটা ঝিমঝিম করে ঘুরছে, চোখে ঝাপসা দেখছে। সৃজন সহ একটা ছেলে ছাদে আসে, বিয়ারের বোতলটা না দেখতে পেয়ে অবাক হয়ে যায়। একটু আগে এটা এখানে রেখে আদিকে ধরে আনার জন্য গিয়েছিল। হাই, বোতলটা কোথায় গেল? আমি খেয়ে ফেলেছি। ভারী কণ্ঠস্বর শুনে পেছনে তাকাতেই সৃজন বোকা বনে যায়। রিমঝিমের চেহারায় মাতালের চিহ্ন স্পষ্ট, বোঝাই যাচ্ছে বোতল উধাও হওয়ার পেছনে কি আছে। সৃজন ইশারা করে ছেলেটাকে চলে যেতে বলে। রিমঝিম হেলে তুলে সৃজনের কাছে আসে, নিজের পায়ে ঠিকমতো ভর দিতে না পেরে সৃজনের বুকে পড়ে যায়। প্রিয়াপুর বিয়ে হলো, এতে আপনার কোনো রিয়াকশন নেই। প্রিয়াপু আবার নিজ ইচ্ছায় খুশিতে বিয়ে করলো, তাহলে আপনারা দুজনকে কিভাবে ভালোবাসলেন বলুন? আমার উত্তর চাই। কি মুশকিল, এ তো মাতলামি করছে। তোর ফোন কোথায়? স্মৃতির কাছে। সৃজন স্মৃতিকে কল করে গেটে আসতে বলে। রিমঝিমকে কোলে নিয়ে বাহিরে বেরিয়ে আসে। স্মৃতির পাশের সিটে বসিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। বিষয়টা বুঝতে স্মৃতির একটু সময় লাগে, কয়েক মিনিটে বাড়িতে পৌঁছে যায়। রিমঝিমকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। বিছানায় শোয়াতে গেলে রিম সৃজনকে ছেড়ে দেয় না, শক্ত করে চেপে ধরে বুকের সাথে লেপটে আছে। একটু কষ্ট করে সময় নিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। একদিন পর আজকে রিমঝিম সকাল সকাল ঘুম থেকে ওঠে। বাহিরে কিছুক্ষণ পায়চারি করে রুমে আসতে সৃজন বলে, গাধার মতো কাজ করে একটু কমিয়ে দে। এর আগের বার আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো নিজের পুরনো বই খাতার সাথে পেপার ওয়ালেকে দিয়েছিস। তোর কপাল ভালো ওগুলোর আরেকটা কপি ছিল। এবার যেন কোনো গন্ডগোল না হয়। দুটো ফাইল টেবিলে রেখেছি, একটু পর নিয়ে যাব। পেপারের কথা মনে হতেই মনে মনে হাসে। সেদিন কি যে বোকামিটা করেছিল। সৃজন রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আবার নিচে যায়। নুডলস এনে রুমে বসে খেতে শুরু করে। খেতে খেতে বই খাতাগুলো সামনে টেনে নেয়। ফোন হাতে নিয়ে ইউটিউবে প্রবেশ করে। সামনে একটা ফানি শর্ট ভিডিও দেখে সেখানে চাপ দেয়। নুডলস ঝাল হওয়ার কারণে ফোনে চোখ রেখে পানি গ্লাস হাতে নেয়। খেতে যাবে এমন সময় ফানি সিন ক্রিয়েট হয়। হাসতে গিয়ে সব পানি সামনের বই খাতাগুলোতে পড়ে যায়। নিচে তাকাতেই ভয়ে হাত থেকে গ্লাস পড়ে যায়, কারণ সৃজনের রাখা ফাইলগুলোতে সব পানি পড়েছে। সৃজন রুমের দিকেই আসছিল, কিছু পড়ার শব্দ পেয়ে দ্রুত পায়ে চলে আসে। রিমঝিমকে টেবিলের কাছে ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায়। টেবিলে তাকাতেই রাগে চোখ লাল হয়ে যায়। শরীরের সমস্ত শক্তি দিয়ে রিমঝিমের গালে সচর একটা থাপ্পড় বসায়, সাথে চিৎকারও করে ওঠে। ঠোঁটের কোণ ফেটে গিয়ে রক্ত বের হয়। রিমঝিম টলমলে চোখে তাকায়, যেন চোখের পলক ফেললেই গল গল করে পানি ছড়তে শুরু করবে। ঠোঁটের কোণ ফেটে গিয়ে রক্ত বের হয়। রিমঝিম টলমলে চোখে তাকায়, যেন চোখের পলক ফেলেই গল গল করে পানি ছড়তে শুরু করবে। একটু আগেই তোকে সাবধান করে গেলাম, তারপরে স্টুপিডের মতো কাজ করেছিস। আমার সামনে থেকে যা, নয়তো গালে আরেকটা থাপ্পড় বসিয়ে দেব। রিম গালে হাত দিয়ে সৃজনের দিকে তাকিয়ে নীরবে দাঁড়িয়ে অশ্রু ঝরতে থাকে। সৃজনের চিৎকারে নাজমা বেগম আর স্মৃতি দৌড়ে আসে। রিমঝিমকে কাঁদতে দেখে নাজমা বেগম দ্রুত কাছে এগিয়ে যায়। কি হলো, যেতে বলেছি তো। সৃজনের হুঙ্কারে রিমঝিম আরো সিটে যায়। নাজমা বেগমকে জড়িয়ে ধরে অশ্রুপাত করতে শুরু করে। তুই রিমঝিমের গায়ে হাত তুলেছিস? নাজমা বেগমের প্রশ্নের উত্তরে কোনো জবাবই দেয় না, উল্টো ঘুরে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। তুই রিমঝিমের উপর কেন চিৎকার করছিস? কি করেছে মেয়েটা যার জন্য তোর এরকম বিহেভিয়ার? আম্মু প্লিজ, তোমরা এখান থেকে যাও, সঙ্গে করে ওই আপরটাকেও নিয়ে বেরিয়ে যাও। সৃজন, আমি রাগে আবার কিছু করি তার আগে তোমরা চলে যাও। নাজমা বেগম সৃজনকে ভালো করেই চেনে, এখন অত্যন্ত রেগে আছে। তর্ক করলে সমস্যার সমাধান হবে না, বরং আরো অশান্তি বেড়ে যাবে। তাই রিমঝিমকে নিয়ে স্মৃতিসহ বেরিয়ে আসে। ফাইলের ভেতরের পাতাগুলো ভিজে জবজবে হয়ে গেছে। একটা ফাইল ঠিকঠাক আছে, আরেকটার ভেতরের পেজগুলো এমন খারাপ অবস্থা হয়েছে, কালো কালিও আবছা আবছা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে না, লেখা বোঝা যাচ্ছে না। হাতে নিয়ে পাতাগুলো ঠিক করার চেষ্টা করে, কিন্তু আরো বিচ্ছিরি ভাবে ছিঁড়ে যায়। রাগে ফাইলটা মেঝেতে ছুঁড়ে ফেলে। বিছানায় বসে মাথা চেপে ধরে রাগ কন্ট্রোল করার ব্যর্থ প্রয়াস চালায়। সিনিয়র ডক্টর অভিষেক মির্জা অনেক বিশ্বাস এবং ভরসা করে ফাইল দুটো দিয়েছিল। দুইটা ফাইলেই দুইটা সিরিয়াস রোগীর রোগের ডিটেলস ছিল, যেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য একদিনের জন্য বাড়িতে এনেছিল। যদিও আনতে চায়নি, তবে কাজ শেষ করে ফাইল দুটো দেখা কষ্টকর ছিল, সময়ও প্রচুর লাগবে, তাই সঙ্গে করে নিয়ে এসেছে। তবে দুঃখজনক ব্যাপার হলো এগুলোর আর কোনো কপি নেই, একটাই ছিল, যেটার মধ্যে একটা নষ্ট হয়ে গেল। যদি আরো একটা কপি থাকতো তাহলে হয়তো সৃজন এতটা রেগে যেত না। ডক্টর অভিষেককে এখন কি জবাব দেবে? তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। সবচেয়ে বড় কথা, এই রোগী দুটির অপারেশন আছে 2 দিন পরে। এখন কি করবে সেটা ভেবে সৃজনের রাগ আরো তরতর করে বাড়ছে। কিছু একটা মাথায় আসতে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নাজমা বেগমের রুমে বসে রিমঝিম হিচকি তুলে তুলে কাঁদছে। স্মৃতি পাশে বসে আছে, আর নাজমা বেগম রিমের ঠোঁটের রক্ত মুছে দিচ্ছে। রিমঝিম এখন স্বাভাবিক থাকলেও বারবার সৃজনের রাগান্বিত রূপটা ভেসে উঠছে। ভয় আরো কয়েকগুণ বেড়ে গেছে। আবার খুব অভিমান হয়, নিজের অসতর্কতার কারণে আজ কাঁদতে হচ্ছে, এই ভেবে নিজের উপর রাগ হয়। নাজমা বেগমের সাথে জেদ করে কলেজে চলে আসে। স্মৃতিও সঙ্গে যায়, তবে ফেরার বেলায় স্মৃতি একাই ফেরে। রিমঝিম কলেজ থেকে সোজা নিজ বাড়ি অর্থাৎ শেখ বাড়িতে আসে। স্মৃতিও আসতে চেয়েছিল, কিন্তু রিমঝিম আসতে দেয় না, জোর করে ও বাড়িতে পাঠিয়ে দেয়। যদিও তালুকদার বাড়ি আর শেখ বাড়ির মধ্যে বেশি দূরত্ব নেই, পায়ে হেঁটে গেলে প্রায় 9 থেকে 10 মিনিটের রাস্তা। স্মৃতি একাই বাড়িতে আসলে নাজমা বেগম প্রশ্ন করে, প্রতি উত্তরে স্মৃতি জানায় রিমঝিম শেখ বাড়িতে চলে গেছে।
নাজমা বেগম বুঝতে পারেন রিমঝিমের অভিমান হয়েছে আর হওয়াটাও স্বাভাবিক। একটা দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে যান। রিমঝিমকে দেখে এলিজা শেখ খুশি হয়, তবে শুকনো মুখ দেখে হাসি উঠে যায়। উকি দিয়ে দরজার কাছে আরো কেউ আছে কিনা দেখার চেষ্টা করে, কিন্তু কেউ নেই। রিমঝিমের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কেমন আছিস মা? কিন্তু রিমঝিম কোনো উত্তর না দিয়ে সোজা উপরে নিজের গন্তব্যে চলে যায়। এমন ব্যবহারে এলিজা শেখ একটু অবাক হন। তিনি ভালো করেই জানেন রিমঝিমের রাগ কিংবা অভিমান হলে এমন আচরণ করে। তিনি চিন্তায় পড়ে যায়, কি এমন হলো যার জন্য এমন ব্যবহার। ধরণীতে সন্ধ্যার আলো পেরিয়ে অন্ধকার নেমে আসছে। একটু পরেই পুরোপুরি অন্ধকারে ছেয়ে যাবে। সৃজন একটা রুমে বসে আছে, মনোযোগ পুরোপুরি সামনে থাকা কম্পিউটারে। সকালে এসে ডক্টর অভিষেককে সমস্ত ঘটনা খুলে বলে। তিনি জানান কম্পিউটারে এই ফাইল সেভ নেই, তবে তিনি ভেবেচিন্তে একটা আশা দেয় যে কম্পিউটারে এটা তৈরি হয়েছে, সেই কম্পিউটারে একটা অ্যাপস আছে যার সাহায্যে ডিলিটকৃত তথ্য আবার ফিরিয়ে আনতে পারবে। সমস্যাটা হলো এর আগেও এই একই কাজ ট্রাই করা হয়েছে, তবে প্রত্যেকবার ফলাফল শূন্য। তখনই আশা নিয়ে কাজ শুরু করতে চেয়েছিল, যে কোনোভাবেই ফিরে আনবে, তবে চাইলেও দ্রুত শুরু করতে পারে না। হাসপাতালে অ্যাডমিটকৃত রোগী দেখতেই অনেক সময় পেরিয়ে যায়। দুপুরের পর ফ্রি হতে কাজে লেগে পড়ে। প্রথমে এই বিষয়ে ধারণা নেয়, এরপর যা যা করতে হবে তাই করতে থাকে, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো ভুল ত্রুটির কারণে সফল হয় না। এভাবে রাত 11টা বেজে যায়। ভাগ্যবশত সফলও হয়। প্রথমে একটা শান্তির শ্বাস ফেলে এরপর তথ্যগুলোর বেশ কয়েকটা কপি করে, আবার কাগজ আকারে কপি বের করে। মাথাটা যন্ত্রণা করছে। সকালে নাস্তা করলেও দুপুরে খাওয়া হয়নি। সকালের কথা মনে পড়তেই মাথা ব্যথা আরো তীব্র হয়। রিমঝিমকে থাপ্পড় মেরেছে। মস্তিষ্কে স্মরণ হতেই চোখ দুটো রক্তের ন্যায় লাল হয়ে ওঠে। নিজের উপর নিজেরই এতটাই রাগ হয় যে সঙ্গে সঙ্গে সামনের দেয়ালে জোরে ঘুষি মারে। সাথে সাথে হাত থেতলে গিয়ে রক্ত ছড়তে শুরু করে। বিকট শব্দ হয়, একটা নার্স দৌড়ে আসে। সৃজনের হাত দেখে কিছু বলবে, তার আগে সৃজন হাতের ইশারায় বেরিয়ে যেতে বলে। রিমঝিম শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। বারবার সকালের কথা মনে হচ্ছে, সাথে গিল্টি ফিল হচ্ছে। নিজের এত এত বোকামি আর নিতে পারছে না। চোখ থেকে গরম তরল পদার্থ টুপ করে বের পড়ে। বের পরে প্রথম সৃজনকে ছাড়া থাকছে, কেমন একা একা লাগছে। ফোনটা বের করে হাতে নেয়। সৃজন যেখানে দিনে নিম্নেও দুবার কল করে, সেখানে আজ একবারও কল করেনি। মনটা ভার ভার লাগছে, কিছু একটা নেই, এটা বারবার মনে আগত হচ্ছে। বড্ড হাসফাস লাগছে। প্রায় রাত 12টার দিকে সৃজন বাড়ি ফিরে আসে। কলিং বেল চাপতেই নাজমা বেগম দরজা খুলে দেয়। সৃজনের হাতে আঘাত দেখে আটকে উঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? সৃজন কোনো উত্তর না দিয়ে সামনের দিকে পা বাড়ায়। রিমঝিম নেই, ওই বাড়িতে চলে গেছে। পেছন থেকে নাজমা বেগমের কথা শুনে থেমে যায়। মেয়েটা অভিমান করে আছে, কাল ও বাড়ি গিয়ে রিমকে নিয়ে আসবে। রেজাপু ফোন করেছিল, উনি কিন্তু টেনশন করছেন। কিছু না বলে পুনরায় পা বাড়িয়ে নিজের রুমে চলে আসে। ড্রেস চেঞ্জ করে লাইট অফ করে দরজা লাগিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুমাতে পারে না। বুকটা খালি খালি লাগছে। রিমঝিমকে জড়িয়ে ধরতে পারলে অনায়াসে ঘুম চলে আসতো। বিছানায় শুয়ে থাকতেও দম বন্ধ লাগছে, তাই বিছানা থেকে উঠে ব্যালকনিতে যায়। সিগারেট ধরিয়ে টানতে শুরু করে। এই মহা শূন্য আকাশের দিকে চোখ পড়তেই নিজেকেও বড় শূন্য মনে হয়। এই রাগের কারণে ভবিষ্যতে না জানি কত কি হারাতে হয়, এই ভাবনা মাথায় আসতেই বুকটা মোচড় দিয়ে ওঠে। একবার রিমঝিমকে না দেখা পর্যন্ত মনটা একটুও শান্তি পাবে না। রিমঝিম ছটফট করতে করতে অবশেষে বিছানা থেকে উঠে পড়ে। ব্যালকনিতে গিয়ে লাইট অন করে চেয়ারে বসে দূর আকাশ পানে তাকায়। ফোনের লক খুলতে স্ক্রিনে সৃজন আর ওর ছবি জলজল করে ভেসে ওঠে। নীল শাড়ি, নীল পাঞ্জাবি, মুখে হালকা হাসি, বেশ সুন্দর লাগছে। সৃজন সামনে তাকিয়ে আছে আর রিমঝিম সৃজনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ছবিটার গভীরতা অনুভব করতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আজকে নিজেকে এক ব্যর্থ প্রেমিক মনে হচ্ছে। মনের মানুষটিকে মনের কথা বলার আগেই বিচ্ছিন্ন হতে হলো। এতদিনে এতটুকু মুখটা ঠিক করে স্বাভাবিক ভঙ্গিতে আয়। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে কি আপনি আবার বিয়ে করবেন? এমন একখানা কথা শুনে সৃজন শক্ট খাওয়ার মতো বড় বড় চোখ করে তাকায়। আমি কিন্তু সত্যি আপনাকে খুব খুব ভালোবাসি, যে ভালোবাসার সীমানা আমি মুখে প্রকাশ করতে পারবো না। আপনার প্রতি আমার ভালোবাসা অসীম, তাই আগে বলুন, আমি যদি না থাকি তাহলে কি আপনি অন্য কাউকে বিয়ে করবেন? সৃজন নিজেকে স্বাভাবিক করে আলতো হাতে জড়িয়ে ধরে। রিমঝিমের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে, আর তাই উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছে। তুই কোথাও যাবি না, আমার কাছেই থাকবি। তুই আমার বউ ছিলি, আছিস, আর চিরকালই থাকবি। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষটাকে কাউকে দিতে রাজি নই, তাই আমি না থাকাকালীন যদি কাউকে বউ করার চিন্তাও করেন, তাহলে পেতনি হয়েই এসে আপনাকে গলা টিপে মেরে ফেলবো। বিকজ আপনি শুধুই আমার, ওয়ান অ্যান্ড অনলি ইউ আর মাই লাভ। ভালোবাসার মানুষটার মুখ থেকে ভালোবাসার কথাটা কর্ণপাত হতেই সৃজনের চোখ থেকে দুফোঁটা লোনা জল গড়িয়ে পড়ে। কি সুন্দর করে তার প্রেয়সী ভালোবাসি কথাটা বলল। তার মতোই তাকে যে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। কি শান্তি লাগছে এই বুকে। যন্ত্রণাদায়ক হৃদয়ে এক ফালি শান্তির চাদর ছুঁয়ে গেল। রিমঝিমকে আশ্বস্ত করতে কপালে একটা কিস করে। ডাক্তার অলরেডি প্রবেশ করেছেন, তাই শেষবারের মতো রিমঝিমের দিকে তাকিয়ে চোখের সাহায্য শান্ত থাকার ইশারা করে মুখে হাসি তুলে বেরিয়ে আসে। বাইরে এসে এতক্ষণ দমিয়ে রাখা শ্বাস ফুস করে ছেড়ে দেয়। নিজের মনটাও কেমন ছটফট করছে। কয়েক মাস পর চারদিকে বসন্তের ফুরফুরে হাওয়া বইছে, মিষ্টি ফুলের সুবাস, মন মাতিয়ে দেওয়ার মতো আবহাওয়া। সেই হাওয়ায় এক রমণীর চুল থমকে থমকে উড়াল দিচ্ছে। ঠোঁটের কোণে লেগে আছে মুগ্ধ করা মাতাল হাসি, যার একটা হাত একজন সুঠামদেহী পুরুষের হাতে আবদ্ধ। দুজনের চোখেই আনন্দের ছোঁয়া।
বিশাল জায়গা জুড়ে বিভিন্ন ফুলের গাছ, রং বেরঙের গাছে সজ্জিত একটি পার্ক। পার্কের মাঝ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী। সেই নদীর কিনারে দিয়ে হেঁটে চলেছে একজোড়া দম্পতি। এই কয়েক মাসে রিমঝিম সুস্থ হয়ে উঠেছে, এখন নিজে নিজে হাঁটতে চলতে পারে, তবে স্টিকের সাহায্য নিতে হয়। সৃজন আর রিমঝিম এখনো জাপানেই আছে, তবে আগামীকাল তাদের বাংলাদেশ ফেরার ফ্লাইট। সকালের দিকে শেষবারের মতো ডক্টর চেক আপ করে রিলিজ করে দিয়েছে। আগামীকাল তো চলেই যাবে, তাই রিমঝিম সহ জাপানের এই শহরটা ঘুরে দেখার জন্য বের হয়। ফ্ল্যাট থেকে একটু দূরে একটা পার্কে চলে আসে। এমনিতেই এই শহরটা দেখতে ভীষণ সুন্দর, তার উপর পার্কটা আরো বেশি সুন্দর, যার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা অসম্ভব। স্টিক গাড়িতেই রেখে আজ সৃজনের হাত ধরে এই ধরনের বুকের এক ফালি সৌন্দর্য উপভোগ করছে রিমঝিম। দুজনেই একে অপরের হাত ধরে অজানা গন্তব্যে হেঁটে চলেছে। দুজনের ঠোঁটে লেগে আছে বিশ্বজয়ের হাসি। হাঁটতে হাঁটতে সাইডে থাকা একটা বেঞ্চে বসে পড়ে। এতক্ষণ রিমঝিম গোলুমুলুর মতো হেসে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে একদিকে এক মনে তাকিয়ে আছে। সেই দৃষ্টি অনুসরণ করে সৃজন তাকায়। আরেকজোড়া কাপল, যাদের কোলে ছোট্ট একটা মেয়ে। মেয়েটা এতটাই সুন্দর যে কেউ একবার তাকালে মুগ্ধ হতে বাধ্য। রিমঝিমের দৃষ্টি সরছেই না। সৃজন নিজের দিকে আকর্ষণ করার জন্য হালকা কেসে ওঠে, কিন্তু তবুও দৃষ্টিরেখার কোনো পরিবর্তন হয় না। তোরও এমন পরিচয়? কানের কাছে এমন কথা শুনে রিম চমকে তাকায়। আগে বললে তো কবেই এনে দিতাম। অবশ্য এখনো কোনো সমস্যা নেই, তুই চাইলেই অর্ডার দেব। রিমঝিম একটু লজ্জা পায়, তবে লজ্জাটাকে দমিয়ে রেখে পাল্টা জবাব দেয়, মগের মূল্য, এটা কি কোনো প্রোডাক্ট যা অর্ডার করবেন? প্রোডাক্ট নয়, তবে আমার ভবিষ্যৎ আম্মা অথবা আব্বা। তুই চাইলেই আজকে থেকেই কাজ শুরু করে দেব আব্বা আম্মাকে আমাদের কাছে আনার জন্য। কি বলিস, আইডিয়াটা ভালো না? ভালো না চাই, আপনি অনেক লুচু হয়ে গেছেন। ক্ষিপ্তকণ্ঠে বলে হাঁটা শুরু করে। সঙ্গে স্টিক না থাকায় পরিচিতি নিলে খপ করে সৃজন ধরে ফেলে। বউয়ের কাছে হাজির হয়ে লাভ আছে? আর ছেলেদের লজ্জা পেতে নেই। যে ছেলে লজ্জাকে পুষে রাখবে, ওই হতচ্ছাড়া কোনোদিন বাপ হতে পারবে না। এই জন্যই আপনি লজ্জাশরমকে বিদায় দিয়ে নির্লজ্জ পুরুষে পরিণত হয়েছেন। এভাবে বলো না বউ, কেমন জানি সম্মানহীন ব্যক্তি মনে হয় নিজেকে, যার এই দুনিয়ায় বউয়ের কাছে কোনো সম্মান নেই। এমনিতেও কোনো সম্মান নেই। ছোট থেকে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছেন, এখনো জ্বালিয়ে ছাই করে দিচ্ছেন। কই, তুই তো এখনো আস্ত আছিস। আমি তো দেখতে পাচ্ছি এখনো তুই ছাই হোসনি। রিমঝিম চোখ মুখ শক্ত করে সৃজনের দিকে রেগে তাকায়। এটা কোনো কথা হলো নাকি? আমি যা বলবো তার ঘাটতারামি উত্তর দিতে হবে। রিমঝিমের বলা ধরন আর রেগে যাওয়া মুখের দিকে তাকিয়ে সৃজন ঠোঁট চেপে হেসে ওঠে। তালুকদার বাড়ির একমাত্র ছেলে আর পুত্রবধূ জাপান থেকে আজকে তালুকদার বাড়িতে ফিরছে। সেই আনন্দে বিভিন্ন আয়োজনের তোড়জোড় চলছে। দীর্ঘ 6 মাসেরও বেশি সময় ধরে জাপানে আছে। এই 6 মাস সবার কাছে 6 বছরের সমান। দুই পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের ঢেউ। মনে আকাঙ্ক্ষা বেশি আছে তাদের দুজনকে চক্ষু ভরে দেখার। কতদিন কতকাল দেখেন না তাদের। রিমঝিম সৃজনের পছন্দের সব খাবার রান্না করে। কিছু রিলেটিভ আত্মীয় স্বজন এসেছেন। সব মিলিয়ে বাড়িটা আনন্দে হৈ হৈ করছে। কান্নার আতঙ্কের বদলে তাদের এবার সুখের আবেশ এসে ধরা দিয়েছে। এয়ারপোর্টে সেই সকাল 9টা থেকে আফতার তালুকদার, রায়হান শেখ আর আদি অপেক্ষা করছে। দেখতে দেখতে 10টায় কাঙ্ক্ষিত প্লেনটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। তিনজনেই চাতক পাখির মতো সেই চেনা মুখ দুটো দেখার আশায় চেয়ে আছে। অপেক্ষার অবসান ঘটিয়ে রিমঝিম আর সৃজন প্লেন থেকে নামে। রিমঝিম ধীর পায়ে এগিয়ে এসে রায়হান শেখকে জাপটে ধরে। বাবার স্নেহ আর আদর মাখা হাত মাথায় ঠাউর হতেই কেঁদে ওঠে। মনে হচ্ছে কতকাল পরে ওই ছোঁয়া পেল। এক একে তিনজনের সঙ্গে কুশল বিনিময় করে গাড়ি নিয়ে তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সমগতিতে দুটো গাড়ি ছুটে চলেছে। পুরো রাস্তা রিমঝিম সবার সঙ্গে আনন্দ ভরা হৃদয়ে নিয়ে কথা বলতে বলতে আসে। বিশেষ করে আদির সঙ্গে আড্ডায় মেতে ওঠে। দুজনেই বেশ মন খুলে বাচ্চাদের মতো ঝগড়া করে, তো কখনো গল্প করায় মত। তালুকদার বাড়ির সামনে এসে দুটো গাড়ি স্টপ হয়। এরিজা শেখ আগে থেকে রাস্তার দিকেই তাকিয়েছিলেন। পরিচিত গাড়ি চোখে ভাসতেই এগিয়ে আসে। রিমঝিম গাড়ি থেকে নামতে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরে। মুখ তুলে সারা মুখে চুমু খায়। না চাইতেও খুশিতে চোখ থেকে পানি বেরিয়ে আসে। একইভাবে রিমঝিমও আবেগে আপ্লুত হয়। দীর্ঘদিন পর মাকে দেখে কার না ভালো লাগে। কোথা থেকে মাহিম ছুটে এসে রিমঝিমের পা জাপটে ধরে। আপু কেমন আছো? তুমি কতদিন ছিলে না, আমার এতদিন একটুও ভালো লাগেনি। মিষ্টি এসে সাবধানে সহিত কোলে তুলে, তবে বেশিক্ষণ রাখতে পারে না, আবার নামিয়ে দেয়। এলিজা শেখ মেয়ের হাত ধরে সামনে পা বাড়ায়। আসার বড্ড আনন্দ লাগছে। হাঁটতে চলতে না পারা মেয়েটা নিজের পায়ে হেঁটে চলেছে, এতেই তার বড্ড সুখ সুখ অনুভূতি হয়। সবাই একসঙ্গে বাড়ির ভিতর প্রবেশ করে। নাজমা বেগম, স্মৃতি, আদি প্রিয়াকে দেখতে পায়। নাজমা বেগম পা এগিয়ে কাছে এসে রিমঝিম আর সৃজনকে নিঃশব্দে জড়িয়ে ধরে। মুখে কিছু না বললেও মনের ভেতরে হাজারো শব্দ চাপা লেগে আছে। আনন্দের কারণে তা প্রকাশও করতে পারছে না। স্মৃতি, আদি, প্রিয়ার সাথেও টুকটাক কথা হয়। প্রিয়ার কোলে ছোট্ট একটা ছেলে সন্তান, দেখতে মাশাআল্লাহ খুব মিষ্টি। সৃজনের দাদি আমেনা তালুকদার সোফায় বসে আছেন। তিনি হাঁটতে চলতে পারেন না, তবে কথা বলতে পারেন। তিনিও হাসি মুখে রিমঝিম আর সৃজনের দিকে তাকিয়ে। দাদি থেকে চোখ যেতেই দুজনে গিয়ে তার পাশে বসে টুকটাক কথা বলতে শুরু করে। দীর্ঘ সময় জার্নি করার ফলে দুজনেই ক্লান্ত, তাই উপরে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। একটু পর ফ্রেশ হয়ে নিচে আসে। একটু পর জোহরের আজান পড়বে। দুজনে লাঞ্চ করতে সবাই ডাইনিং টেবিলে বসে। দুপুরের লাঞ্চ করতে সবাই ডাইনিং টেবিলে বসে। কয়েকজন আত্মীয় বসে পড়ে। এলিজা শেখ আর নাজমা বেগম খাবার পরিবেশন করতে শুরু করে।
রিমঝিম সৃজন অনেকদিন পর বাড়ির খাবারগুলো প্রাণ ভরে এনজয় করে খেতে শুরু করে। দুজনেই পাশাপাশি বসেছে, তাই সৃজন রিমঝিমের প্লেটে নিজের ইচ্ছা মতো এটা ওটা তুলে দিচ্ছে। রিম সবার সামনে কিছু বলতেও পারছে না। সৃজনের এমন আচরণে আদি, প্রিয়া, এলিজা শেখ সহ কয়েকজন মুচকি মুচকি হাসছে। বউয়ের প্রতি ভালোই দরদ বেড়ে গেছে। খাওয়া দাওয়া শেষে সোফায় বসে সবাই গল্পে মেতে ওঠে। আপু, তোমার ছেলে অনেক মিষ্টি আর সুন্দর। রিমঝিম প্রিয়ার ছেলের দিকে তাকিয়ে হেসে বলে। রিমঝিমের উক্তির বিপরীতে প্রিয়া মুচকি হাসে। ভাই সৃজন, আদি বলে ওঠে, তোর বিয়ের পর আমার বিয়ে হলো, আমি বাপ হলাম, আর তুই কি করলি? আদির কথায় সবাই প্রায় সহমত জানায়। আফতার তালুকদার, রায়হান শেখ ছোটদের মাঝে আর থাকে না, উঠে চলে যায়। হতে পারে আমার আগে তুই 1 বাচ্চার বাপ হয়েছিস, কিন্তু তোর আগে আমি 2 বাচ্চার বাপ হব। সৃজন রাজকীয় ভঙ্গিতে জোর দিয়ে উচ্চারণ করে। এদিকে রিমঝিম লজ্জায় লাল দিন হতে শুরু করেছে। কখন যেখান থেকে দৌড় দেবে তার দিশেহারা নেই। 1 বাচ্চার বাবাই হতে পারলে না 2 বাচ্চার বাপ হওয়া তো বিলাসিতা। কি বলতে চাইছিস, আমি জীবনে বাপ হতে পারবো না? এভাবেই আড্ডা দিতে দিতে রাত 8টা বেজে যায়। সৃজন, আদি, স্মৃতি অনেক আগেই উঠে চলে গেছে। অন্য সবাই রিমঝিমকে চেপে ধরেছে, এখান থেকে যাওয়ার সুযোগই দিচ্ছে না। অবশেষে সবাইকে বুঝিয়ে ক্লান্ত পায়ে নিজের রুমে চলে আসে। দরজা খুলতেই বোকা মনে চায়। পুরো রুম বাসর ঘরের ন্যায় তাজা ফুলে সজ্জিত। লাল সাদা ফুল, ক্যান্ডেল, হালকা লাইটিং সব মিলিয়ে রুমটা জাঁকজমকপূর্ণ লাগছে। অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে। হঠাৎ আয়নায় নজর দেয়, সেখানে একটা চিরকুটে লেখা, প্রিয়, আমিও তোমাকে খুব খুব ভালোবাসি। এই ভালোবাসার গভীরতা ঠিক কতটা আমি নিজেও জানি না, তবে তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। রিমঝিমহীন দুনিয়া সৃজনকে জীবন্ত লাশে পরিণত করবে। তুমি আমার বেঁচে থাকার কারণ, তুমিহীন আমার বেঁচে থাকা না থাকার সমান। অপেক্ষায় ছিলাম তোমার ভালোবাসা পাওয়ার, আর সেখানে আমি সফলতা অর্জন করেছি। তোমাকে যে আমার খুব করে কাছে পেতে ইচ্ছে করে। বিছানার পরে একটা শাড়ি রাখা আছে, পরে নিও। পরে শেষ হতেই দ্বিগুণ আনন্দে রিমঝিমের মন নেচে ওঠে। ইস, তার ভালোবাসার মানুষটা তাকেও এতটা ভালোবাসে। আরে পছার, নো ছাড়াছাড়ি, দ্বিতীয়বারের মতো বাসর করতে যাচ্ছি, তাই বাসর ঘরে প্রবেশ করতে হলে টাকা দিতে হবে। সেই জাপানে থাকতে বাসর সাজানোর ফুল বাকি সব রেডি করে রাখতে বলেছিস। সব করেছি, এমনকি তোর কথায় তোর দ্বিতীয় বাসর ঘরও সাজিয়ে দিয়েছে। হতে পারে দ্বিতীয়বার বাসর ঘরে ঢুকছি, কিন্তু এটাই আমার প্রথম বাসর হবে। আর হ্যাঁ, কোনো টাকা ওটুকু আমি কোনো ফকিরকে দিতে পারবো না। কি, এটাই তোর প্রথম বাসর? জি। তাই তো ভাবি তুই এখনো বাপ হলি না কেন? তোর নাটক শেষ হলে আমি যাই। আমার বউটা সেই কখন থেকে বসে আছে। বাছর করার জন্য তো একদম রেডি হয়ে এসেছিস। ও বাবা, শার্টের অর্ধেক বোতামও দেখছি খোলা। ওই শালানাতে তুই যাবি? বাসর ঘরের আশা এখন কি ফাতা করবি? সৃজনের চিৎকারে আদি আর 1 সেকেন্ডও দাঁড়ায় না। বেশি কিছু হওয়ার আগে ওখান থেকে পালিয়ে যায়। সৃজন জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে ধীরে সুস্থে সামনে পা বাড়ায়। কাপা কাপা হাতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। দরজা লক করে সামনে এগিয়ে চলে। রিমঝিমের মুখশ্রী দেখতে পা থমকে দাঁড়ায়। কালো রঙের শাড়িতে কি অপূর্ব সুন্দর লাগছে। সৌন্দর্য প্রকাশ করার ভাষাগুলো হারিয়ে গেছে। নেশা ধরা চোখ, গোলাপি রঙা ঠোঁট, ঘন কালো চোখে পল্লব। একটু একটু করে এগিয়ে গিয়ে রিমঝিম কাছে দাঁড়ায়। সৃজনের চোখে অদ্ভুত টান আর নেশা দেখে রিমঝিম একটু থমথম খেয়ে যায়। কিছু বোঝার আগে কারো ছোঁয়া অনুভব করে। পেছন থেকে সৃজন আলতো হাতে জড়িয়ে ধরেছে। এই জায়গার বাইরে আমি আর বেশি কিছু দেখতে পারবো না। প্রত্যেকটা জায়গা বিস্তারিতভাবে বর্ণনা করলো। এই জায়গা প্রিয়া আর আমার মাঝে কোনো ভালোবাসার সম্পর্কই ছিল না। তাহলে বিয়ে করতে চাওয়ার মানেটা কি? রিমঝিমকে বিয়ে করার জন্য? বলিস কি? তুই তো তোর পরিবারকে জানিয়ে করতে পারতিস, এত নাটক করার কোনো দরকার ছিল না। আরে ভাই, তাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম বয়সের সাথে সাথে মন মানসিকতার দিক দিয়েও ম্যাচিউর হলে তখন বিয়ে করব। কিন্তু পাখির আমার ডানা গজিয়েছিল, অসময়ে উড়াল দিতে চেয়েছিল। ওই গুন্ডা চরিত্রহীন এরিস মাঝখানে এসে আমার পাখির উপর নজর দিয়েছিল, বোকামেটা ফাতে পাও দিয়েছিল। একটু থেমে আবার বলে, আমার মনে তাকে হারানোর ভয় জেকে বসেছিল, তাই প্রিয়ার সাথে প্ল্যান করে বিয়েটা করে দেই। তবুও তো স্বাভাবিকভাবেই বিয়েটা করতে পারতাম, তবে রিমের মাথায় ভালো বুদ্ধি থাকা বা না থাকা শয়তানি মার্কা বুদ্ধি দিয়ে ভরা। যেহেতু আমাকে ভয় পায়, পছন্দ করে না, তাই আগে থেকে যদি জানতো তাহলে বিয়ের 10 দিন আগেই পালাতো। হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যেত না। হারিকেন? এটা একদম ঠিক হতো। চুপ শালা, তাহলে সংসারটা ভালোই করছিস। সংসার আর করতে হবে না, ওকে সামলাতেই পুরো জীবন চলে যাবে। আচ্ছা, উপোসটা ভেঙেছিস নাকি বাচ্চা ভেবে উপোস এখনো রয়ে গেছে? পাছায় লাথি খাবি, উল্টাপাল্টা প্রশ্ন করবি না। আচ্ছা, তুই যে ভালোবাসিস তা বলেছিস? না ভাই, আমি চাই রিম আমাকে ভালোবাসুক। বয়স মানুষের সব দিক থেকেই ম্যাচিউর হোক। ও নিজেই ভালোবেসে আমাকে কাছে চাক, আমার জন্য উতলা হোক। হৃদয় দিয়ে যেদিন আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে সেদিন আমি নিজেই কাছে যাব, বলবো অন্য কেউ নয়, ওয়ান অ্যান্ড অনলি ইউ আর মাই লাভ। বাঘ সিংহের মতো তর্জন গর্জন করলে মেয়েটা তোকে জীবনেও ভালোবাসবে না। অভিশাপ দিচ্ছিস? একদম না, সত্যি কথাই বললাম। সন্ধ্যার পর সৃজন বাড়ি ফেরে। রুমে এসে দেখে রিমঝিম মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। আচ্ছা, আমি কি সকালে একটু বেশিই করে ফেলেছি? হয়তো আদি ঠিক কথাই বলেছে, বাঘাট সিংহ থেকে একটু নরম সরম হতে হবে, না হলে বইয়ের ভালোবাসা এই কপালে জুটবে না। ড্রেস চেঞ্জ করে সিগারেটের প্যাকেট হাতে নিয়ে ছাদে চলে আসে। একটা বের করে টানতে শুরু করে। ফোনে কল আসার পর শব্দ হলে পকেটে হাতটা বের করে রিসিভ করে। বল, কি অবস্থা? অবস্থা যাই হোক, তোর সাথে যা ডিল হয়েছিল মনে আছে তো? প্রিয়া ওপাশ থেকে বলে ওঠে। মনে আছে। আর তোকে অনেক ধন্যবাদ। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা তোর সহযোগিতার জন্যই সম্ভব হয়েছে। ধন্যবাদ রে।
মেয়ে হয়ে এত বড় রিস্ক এমনি এমনি নিইনি। তুই যেমন তোর ভালোবাসা পেয়েছিস, এখন আমার ভালোবাসাও পেতে সাহায্য করবি। সাহায্য বলে ভুল হবে, পুরোটাই তোকে করতে হবে। সোজা সাপটা সহজ ভঙ্গিমায় বলে ওঠে প্রিয়া। তোর কাছে কৃতজ্ঞ, এই জন্যই সুযোগ পেয়েছিস তো। ঠিক আছে, কম করে হলেও নির্লজ্জের মতো আদিকে 50 বার প্রপোজ করছিস আর 60 বার রিজেক্ট হয়েছিস। এতবার রিজেক্ট হওয়ার পরও ভালোবাসার ভূত নামেনি। দেখ ভাই, তুই যেমন রিমঝিমকে ছাড়া অন্ধকার দেখিস, আমি আদিকে ছাড়া আরো গভীর অন্ধকার দেখি। ওকে আমি খুব খুব ভালোবাসি, কিন্তু অনেক চেষ্টার পরও ওই শয়তান বেটার মন জয় করতে পারিনি। এই জন্যই তোর কথায় রাজি হয়েছে। আমার ভালোবাসাকে পাইয়ে দেখুন তোর দায়িত্ব। এতদিন কিছু হলো না, এখন কিভাবে হবে? বাটপারি করবি না। আই ডোন্ট কেয়ার কিভাবে হবে, সেটা তোর ব্যাপার। আচ্ছা যাই হোক, তুই এখন কোথায় আছিস? পায়ের উপর পা তুলে একটা আঙুল তুলে মুখে পড়ে বলে, বাড়িতেই আছি। বাড়িতে মানে? আঙ্কেল আন্টি কিচ্ছু বলেনি? 2-4 পা ধরে কান্না করেছি। ব্যাস, আমার চোখের পানি তাদের হৃদয় গলিয়ে দিয়েছে। সিরিয়াসলি? সৃজন রুমে ফিরে এসে রিমঝিমের সামনে বসে। সকালের জন্য সরি, আসলে মাথাটা তখন গরম হয়ে গিয়েছিল। রিমঝিম নিজ ভঙ্গিমায় পড়ার পাতায় ডুবে আছে। পকেট থেকে কয়েকটা চকলেট বের করে সামনে রেখে আবার বলে, গাল ফুলিয়ে থাকতে হবে না, কাপড় গুছিয়ে রাখিস, কাল চলে যাবি। চকলেটগুলো হাতে তুলে নিয়ে খুশিতে বলে, সত্যি? আমি তো ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করে আছেন আর কোনোদিনও যেতেই দেবেন না। অতিরিক্ত খুশিতে গদগদ হয়ে বকবকানি শুরু করে রিম। এই রে, আমি আবার বাদরকে মাথায় তুলছি না তো? আজকারা পেয়ে আবার না ভুলভাল কাজ শুরু করে। মনে মনে চিন্তায় পড়ে যায় সৃজন। এবার অনেক আনন্দ হবে। আহা, মনে হচ্ছিল কতদিন থেকে বাড়ি যাই না। মাত্র 3 দিন হয়েছে, এটাই অনেক দিন। যাই হোক, আমিও তোর সাথে যাচ্ছি। চকলেটে কামড় দিতে কেউ আর দেয় না। সৃজনের দিকে তাকায়। এটা তো চিটিং। আপনি কেন আমার সাথে যাবেন? আপনি এখানে থাকুন না। কেন? আমি কি আমার শ্বশুর বাড়িতে যেতে পারি না? আপনি গেলে তো আমার একটু আনন্দ হবে না। তোমার শ্বশুর বাড়িতে আমি তোমাকে কত আদর যত্নে রাখি, তুমি থাকতে না চাইলেও নিজের কাছে যত্নে আগলে রাখি। আর আমার শ্বশুর বাড়িতে আমাকে আদর যত্ন করা তো দূরের কথা, যেতেই দিচ্ছ না। আমার শ্বশুর বাড়িতে যদি আমি যেতে না পারি, তাহলে তোমারও যাওয়া হবে না। রিমঝিমের পুরো মাথা ঘুরছে। মিষ্টি মিষ্টি আর লজিক দিয়ে কথা বললো রে বাবা। কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না। অবাক হয়ে বড় বড় চোখে আবালের মতো তাকিয়ে আছে। রিমঝিমের পুরো মাথা ঘুরছে। কি মিষ্টি মিষ্টি আর লজিক দিয়ে কথা বললো রে বাবা। কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না। অবাক হয়ে বড় বড় চোখে আবালের মতো তাকিয়ে আছে। কি হলো, এভাবে ড্যাব ড্যাব করে ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? চমকে গিয়ে দ্রুত বলে, না না ঠিক আছে, আপনি আমার সাথে যেন। না বললেও যাব। তাহলে বলার কি দরকার ছিল? আমি জাস্ট আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। শয়তান লোক কোথাকার। সকাল সকাল উঠে সুটকেস ভর্তি করে সমস্ত কাপড় গুছিয়ে নেয়। স্মৃতিকেও সঙ্গে নিয়ে যাবে, তাই দুজনেরই ড্রেস ভরে নেয়। খুশিতে লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। সোফায় মামা আর সৃজনকে দেখে লাফালাফি থামিয়ে ভদ্রতার সহিত নেমে আসে। রান্নাঘরে মামির কাছে এসে দাঁড়ায়। কিছু বলবি? নাজমা বেগম রান্নায় মনোযোগ রেখেই বলে, আমি রান্না শিখতে চাই। রান্না করে কিভাবে? কিছুই বুঝতে পারছি না। কি দিয়ে বা শুরু করে? কখনো তোর আম্মুর রান্না করা দেখেছিস? না, ধুর, ওসব আজকবি কাজ কেই বা দেখে। আমার তো বিরক্ত লাগে। এই জন্যই রান্না কেমনে করে জানিস না। মেয়ের থাকতে তুমি আর আম্মু এত কষ্ট করে কেন রান্না করো সেটাই বুঝতে পারে না। মানুষের কিছু শখ থাকে, আমার কাছে রান্না করতে ভালো লাগে। এতদিন আম্মুকেই পাগল ভাবতাম। তুমিও দেখছি সেম। কাজ করা আবার কোনো শখ নাকি? নাজমা বেগম হেসে বলে, তুই বুঝবি না। এখন বল, রান্না করার ভূত তোর মাথায় ঢুকলো কেন? ভাবছি বিয়েটা যেহেতু হয়েই গেছে, রান্না করাটা শেখাই উচিত, তাই না? গালে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে বলে ওঠে রিম। নাজমা বেগম হেসে বলে, বুঝতে পেরেছি, অনেক বুঝদার হয়ে গেছিস। বেসিনের পাশে চাল রাখা আছে, ওগুলো হাতের সাহায্যে ধুয়ে নে। আচ্ছা। বেসিনের সামনে দাঁড়িয়ে চাল ধুতে শুরু করে। অদক্ষ হাতে যদিও পারছে না, তবে চেষ্টা করছে। পুরো বেসিনময় চালের ছড়াছড়ি করে রেখেছে। কোন রকমে ধোয়া শেষ করে নাজমা বেগমের কাছে আসে। মামিমুনি হয়েছে? আচ্ছা, ওখানে রেখে দে। বেসিনের কাছে এসে ছড়িয়ে ছিটিয়ে রাখা চালগুলো তুলতে শুরু করে। দাঁতের ফাঁকে নখ কাটতে কাটতে মুখটা কাচুমাচু করে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে আমি চাল ফেলেছি? আমি আগে থেকেই জানতাম চাল পড়বেই। প্রথমবার পড়ছিস, তবুও দিলাম তোর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে। রিমঝিমের মুখে হাসি ফুটে ওঠে। আরো কাজ করবি নাকি? এখনো ভূত নামে নেই? উৎসুক হয়ে বলে, করব। এই চা আর কফি ট্রেটা ড্রয়িং রুমে নিয়ে চা। একটা চা তোর মামাকে দিবি আর একটা তুই খাবি। কফিটা সৃজনকে দিবি, ঠিক আছে? ঠিক আছে। এবার আর কোনো গন্ডগোল করবি না। না না, কোনো গন্ডগোল করবো না। ট্রে হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তেমন ভারী নয়, তাই খুব একটা সতর্ক হয় না। সৃজনের দিকে তাকিয়ে পা ফেলে আসতে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। সাথে গণচিৎকার তো আছেই। ট্রেটা বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। সৃজন, আফতার তালুকদার রিমঝিমের চিৎকার আর গুড়গুড় শব্দে দৌড়ে আসে। তৎক্ষণাৎ নাজমা বেগমও হম্বিতম্বি করে বেরিয়ে আসে। সবাই স্পষ্টই বুঝতে পেরেছে কি হয়েছে। নাজমা বেগম রিমঝিমকে নিচ থেকে তোলার জন্য উদ্যত হয়। এই গাধা, দেখে হাঁটতে পারিস না? হাঁটতে গেলেই তো বাদরের মতো লাফালাফি করিস। মাঝে মাঝে মনে হয় কোমরের নাট বল্টু ঢিলে হয়ে গেছে। তার উপর তোকে চা আনতে কি বলেছিল? কপট রেগে গিয়ে ক্ষিপ্ত গলায় সৃজন বলে ওঠে, তুই রিমকে শুধু শুধু কথা শোনাচ্ছিস কেন? আমিই বলেছি চায়ের ট্রেটা নিয়ে যেতে।
এদের কথোপকথনে আফতার তালুকদার পুনরায় চলে যায়। নিচে কি যেন ছিল দেখতে পাইনি, তাই পা দিতে পড়ে গেছি। অন্ধ কোথাকার, তুই পড়েছিস বাংলাদেশে আর চায়ের ট্রেটা পড়েছে ইন্ডিয়ায়। দেখ তোর থেকে 50 হাত দূরে, নাস্তা না জানলে উঠান বাঁকা, কাজ করতে পারবে না তবুও করার জন্য লাফালাফি করবে। আম্মু তুমি এই বলদটারে কেন কাজ করতে দিয়েছো? এইটুকুর জন্য এত কথা শোনাচ্ছে, রাগে দুঃখে বলেই ফেলে। আপনি বলো, আপনার ভবিষ্যৎ বাচ্চারা বলো, বলেই উপরের দিকে বড় বড় কদমে পা পালায়। আম্মু দেখেছো ওর সাহসটা কত বেড়েছে? নাজমা বেগম ঠোঁট চেপে হাসছে। সৃজনের দিকে তাকিয়ে হাতের সাহায্যে শান্ত হতে বলে। ওয়াও কি কাজ জানো, আহা আমি তো ফিদা হয়ে গেলাম। আগে থেকেই সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা স্মৃতি ঠাট্টা নেয় বলে। রিমঝিম চোখ গরম করে তাকায়। আর একটা কথা বললে পরপারে টিকিট কনফার্ম করে দেবো। মনে হচ্ছে রাতটা একটু বেশিই হয়েছে আফামনির, থাক আর কিছু বলা যাবে না। প্রথমে স্মৃতি আর রিমঝিমকে শেখ বাড়িতে পৌঁছে দেয়, এরপর ওখান থেকে আবার কলেজ ছেড়ে দিয়ে হাসপাতালে চলে যায়। কাজ শেষে আবার শেখ বাড়িতে যাবে। ক্লাস শেষ করে দুজনেই বেরিয়ে আসে। আজ আরিয়া আসেনি। ভাইয়া যেখানে ফাঁকি মারার চান্স নেই সেখানে ক্লান্ত রিমের মুখ দিয়ে কথাটা বেরিয়ে আসে। এটা আবার নতুন কি রে রিম? আজ তো আমাদের রিক্সা ধরে যেতে হবে, দ্রুত সাইটে চল, তাড়াতাড়ি ফিরতে হবে। রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, এমন সময় কেউ একজন সামনে এসে রিমঝিমের হাত ধরে। মুখের দিকে তাকাতেই রিমের মুখ শুকিয়ে যায়। আপনি কেন? আমাকে চিনতে তোমার অসুবিধা হচ্ছে? এতদিন তোমাকে চাতক পাখির মতো খুঁজেছি, কিন্তু চোখের সামনে থাকলেও ঠিক চিনতে পারিনি। আজকে চিন্তা আমার একটুও ভুল হচ্ছে না ফুলপরি। দেখুন সরি, অতীতে কি হয়েছে তা ভুলে যান। আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি জানি। তুমি তো আমাকে ভালোবাসো, একবার বলো আমি তোমাকে ঠিক মুক্ত করে আবার নিজের কাছে আনবো। এরিস অনুরোধের সুরে শুধায়। রিম ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। এটা সম্ভব নয়, আর আপনাকে আমি যা ভেবেছিলাম আপনি তা নন। আপনার এই ড্রেস চেহারা কেমন জানি এখন ভয়ঙ্কর লাগে। দুজনেই রিক্সা ধরে দ্রুত চলে যায়। এদিকে এরিস রাগে গাড়িতে লাথি মারে। এটা তুই আমার সাথে ভালো করলি না। স্মৃতি আমার কেমন ভয় করছে, যদি কিছু করে। আরে কিছু হবে না, শুধু শুধু ভয় পাচ্ছিস। এটা নিয়ে যত ভাববি ততই ভয় পাবি, তাই এসব নিয়ে ভাবতে হবে না, রিল্যাক্স। তুই ঠিকই বলেছিস। বাসায় পৌঁছে আগে লাঞ্চ করতে বসে। রায়হান শেখ মাহিম সহ খেতে বসেছে। এলিজা শেখ খাবার বেড়ে দিচ্ছে। যেহেতু বিয়ের পর রিম এই বাড়িতে প্রথম এসেছে, তাই অনেক খাবারের আইটেম করা হয়েছে। সৃজন কখন আসবে? রায়হান শেখ খেতে খেতে প্রশ্ন করেন। কাজ শেষ করে এখানেই চলে আসবে, এলিজা শেখ বলেন। হাওয়ার মাঝে আকাশ ডেকে ওঠে। এই অসময়ে মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি আসবে শুনে রিমঝিমের মন নেচে ওঠে। রিম মুখ খোলার আগে স্মৃতি বৃষ্টিতে ভেজার উস্কানি দেয়। তবে দুজনেই চিন্তায় পড়ে যায়, এলিজা শেখ যদি ভিজতে না দেয়। এই তোরা কি ফিস করছিস? আবার বৃষ্টিতে ভেজার প্ল্যান করছিস না তো? দুজনেরই মুখ চুপসে যায়। বৃষ্টিতে ভেজার স্বপ্নে দুবালতি পানি ঢেলে দিল। আম্মু আমরা বৃষ্টিতে ভিজবো? এ তো তুমি যাই বলো, কিছুই যায় আসে না। দেখেছেন আপনার সামনেই কেমন মুখে মুখে কথা বলছে। আহা তুমিও ওদের কেন বাধা দিচ্ছ? থাক না, নিজেদের মতো আনন্দ করুক। অসুস্থ হলে তখন কি হবে? একদম না, আব্বু তো পারমিশন দিয়েই দিয়েছে। তোমার কথা শোনা তো দূরের কথা, পাত্তাই দেব না। বৃষ্টি পড়তেও শুরু করেছে। দ্রুত খাওয়া শেষ করে পা বাড়াতেই আবার এলিজা শেখ বলে ওঠে, ঠিক আছে যাও, আমার কথা নাই শুনতে পারো, কিন্তু সৃজন নামটা শুনতেই দুজনে থেমে যায়। আমার কথা না শুনে সৃজনকে বলে দেবো, এই অসময়ে বৃষ্টি ভেজে অসুস্থ হলে তখন তোদেরকে কি করে তখন মজা বুঝবে। পুপি প্লিজ যেতে দাও না। রিম কোথায় গেল? এলিজা শেখ অবাক হয়ে জিজ্ঞেস করে। আম্মু আমি নিচে আমার পা ধরে কি করছিস? হাত জোর করে করুণার সুরে বলে, প্লিজ 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 আম্মু যেতে দাও, কথা দিচ্ছি একটু ভিজিয়ে চলে আসবো, প্লিজ ভাইয়াকে বলো না। এতক্ষণ তো বাঘের রূপ ছিল, 2 সেকেন্ডেই বিড়াল হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে যা, তবে বেশিক্ষণ বাইরে থাকবে না। ঠিক আছে আম্মু ঠিক আছে। দুজনেই ছাদের দিকে দৌড় ধরে। রায়হান শেখ মুছিয়ে হাসে। মাহিম যেতে নিল, এলিজা শেখ আটকে ধরে। মাহিম তো রেগে ফেটে যাওয়ার মতো অবস্থা। ওদের যেতে দিল, কিন্তু শুধু ওকেই যেতে দিল না। অবিচারটা ওর সাথেই হলো। বৃষ্টি বেশি জোরেও না আবার আসতেও না, মধ্যম ভাবে পড়ছে। স্মৃতি আর রিমঝিম ছাদময় আনন্দে আনন্দে ভিজছে। কত সময় চলে গেছে সেদিকেও হুঁশ নেই। এই বৃষ্টিও একদম সঠিক সময় এসেছে। আমার মনকে আনন্দে মাতিয়ে